ওটা প্রবলেম করে মাঝে মধ্যে। ঠিক আছে, ওটা নিয়ে অসুবিধা নেই। সাউন্ডটা ঠিক মতো উঠছে? হ্যাঁ, সাউন্ডটা ঠিক মতো উঠছে। আচ্ছা, ইয়েটা বলো, শার্ট স্টার্ট, শার্ট 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 ফার্ট সব ঠিক আছে? ঠিক আছে। আর ওই স্টার্ট হয়ে গেলে যদি ভলিউম কমও যদি আসে, তোমার আর বলার দরকার নেই, কারণ তুমি বললে উনি তোমার দিকে তাকাবে। আর প্লাস হচ্ছে ওনাকে যদি এবার আমি যদি ওনাকে বলি সাউন্ড একটু জোরে বলুন, ওটাও বাজে বাজে লাগে ইয়েতে, টক শোতে। আর হচ্ছে স্টার্ট যখন হয়ে গেছে, এটা কন্টিনিউ অসুবিধা নেই, আমি যখন এডিট করবো তখন কেটে নেবো। আর হচ্ছে আমাদের যখন কমপ্লিট হবে, আপনাকে আবার মনে করে দিই, কালকে যখন আমি এনপিটিসি দিচ্ছিলাম তখন কিন্তু আপনি আবার কথা শুরু করেছেন, তখন করবেন না। এবার আমাদের যখন শেষ হয়ে যাবে তখন আমি কিন্তু এইভাবেই শেষ করব। অসংখ্য ধন্যবাদ দাদা, তা আপনারা শুনলেন, এরকমভাবে আমি শুরু করব। ঠিক আছে। আর আমার টোটাল এনপিটিসি দেওয়ার পরেও 4-5 সেকেন্ড পরে তুমি স্টপ করবে, আর ততক্ষণ আপনি চুপ থাকবেন। ঠিক আছে। আচ্ছা, তো ফিরে এলাম আবারও আমাদের একই আলোচনায়, যেখানে আমরা আলোচনা করেছিলাম প্রাইভেট সাবকনশাস মাইন্ড থেরাপি নিয়ে, যেখানে প্রথমেই আমরা আলোচনা করেছিলাম এই চিকিৎসা পদ্ধতি কিভাবে এলো, কোথা থেকে উৎপত্তি, সেই বিষয়ে। তো আজ আমরা আলোচনা করব এই চিকিৎসা পদ্ধতি কিভাবে প্রয়োগ করা হচ্ছে, কিভাবে এই চিকিৎসা পদ্ধতি অন্যান্য প্রচলিত চিকিৎসা পদ্ধতি থেকে আলাদা, সেই বিষয়ে আলোচনা করব। আপনারা দেখছেন নিউজ আই উইটনেস, আমি চঞ্চল আপনাদের সঙ্গে। আর আমাদের সঙ্গে রয়েছেন এই চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে যার সঙ্গে আলোচনা করেছি, সেই ব্যক্তি নিরুপম ব্যানার্জি। আবারও আপনাকে নিউজ আই উইটনেসে স্বাগত নিরুপমবাবু। তো আশা করি ভালোই আছেন। হ্যাঁ, তো আমরা লাস্ট আলোচনা পর্বে আমরা যেগুলো আলোচনা করেছি, এবারে সরাসরি আমরা চলে যাব এই বিষয়ে আরও গভীরে, যেখানে আমরা আলোচনা করব এবং আপনার কাছ থেকে জানতে চাইব মূলত এই চিকিৎসা পদ্ধতি কিভাবে প্রয়োগ করা হচ্ছে, এবং প্রচলিত যে থেরাপিগুলো রয়েছে, সম্মোহনী থেরাপি বা সাইকোলজিক্যাল মাইন্ড থেরাপি, তার থেকে এটা কতটা আলাদা, এবং তার সঙ্গে অবশ্যই আমরা সেই বিষয়টা আলোকপাত করব যে এখানে প্রাইভেট সাবকনশাস মাইন্ড থেরাপি কথাটা যে বলা হচ্ছে, সেখানে প্রাইভেটটাকে খুব বেশি করে ভাইটালাইজ করা হয়েছে, অর্থাৎ প্রাইভেসিটা থাকছে কিভাবে, সেই বিষয়ে আলোচনা করব। তো শুরুতে আগে জানতে চাইব যে আপনি আপনার বইতে যে লিখেছেন, যে ব্যাখ্যাটা দিয়েছেন, সেখানে আপনি এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগের ব্যাপারে যে লেখাটা লিখেছেন, সেখানে কার উদাহরণটা আপনি তুলে ধরেছেন? এই থেরাপির ক্ষেত্রে বিশেষ কোনো উদাহরণ তো দেওয়া যায় না। এটা প্রচুর লোকের ওপরে প্রয়োগ হয়েছে, হাজার হাজার অস্ট্রেলীয়বাসীর ওপরে এটা প্রয়োগ হয়েছে, এবং নিউজিল্যান্ডেও অল্প কিছু সংখ্যক লোকের ওপরে প্রয়োগ হয়েছে বলে আমার কাছে খবর। তো সেই হিসেবে এটা নির্দিষ্ট একটা ব্যক্তি উপরে প্রয়োগ করে সিদ্ধান্ত হয়ে গেছে যেটা কার্যকরী হবে, তা কিন্তু নয়। এটা সিদ্ধান্তটা অবশ্যই স্ট্যাটিস্টিক্যাল, অর্থাৎ ল অফ লার্জ নাম্বারকে অনুসরণ করেছে, অর্থাৎ বিপুল সংখ্যক মানুষের উপরে প্রয়োগ করে তবে সিদ্ধান্তে পৌঁছানো গেছে যে জিনিসটা কার্যকরী। এটা আমি ওরকমভাবে উদাহরণ একটা মাত্র দেওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনি যাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, যে থেরাপিস্টদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাদের অভিজ্ঞতার কথাই আপনি তুলে ধরেছেন। তো সেই অভিজ্ঞতা যেগুলো আপনি লিখেছেন, সেখান থেকে আপনার কাছ থেকে একটু আলোচনা সাপেক্ষে জানতে চাইব যে প্রচলিত যে হিপনোথেরাপি বা সাইকোলজিক্যাল থেরাপি, সেটা কিভাবে হচ্ছে, বা সেটার সাথে এটার এই থেরাপির পার্থক্যটা কোন জায়গায়? প্রচলিত মনোবিদ্যা এবং হিপনোথেরাপি এরা কিভাবে হচ্ছে সেটার ডিটেল আলোচনা করার কথা আমার নয়। তবে যেহেতু আমি সেই লাইনের বিশেষজ্ঞ নই, কিন্তু এবং সেই লাইনের উপরে আমি এই মুহূর্তে আলোচনা বেশি করাটাকে অপ্রাসঙ্গিক মনে করি। তবে ওদের মূল ব্যাপারটা আমি জানি। ওদের মূল ব্যাপারটা হচ্ছে যে হয় ওরা উপসর্গগুলোকে ঠেকনা দেওয়ার চেষ্টা চালাবে,
কারণ নিয়ে মাথা ঘামাবে না, অথবা ওদের আরেকটা পথ আছে, সেটা হচ্ছে যে অরিজিনাল কারণটাকে ওরা সরাতে চাইবে। তা এই যে মূলত দুটো পথে ওরা চলতে চায়, একটা হচ্ছে কারণকে ওরা অ্যাটাক করে, আর একটা হচ্ছে উপসর্গকে ওরা ঠেকনা দেয়। তা উভয় ক্ষেত্রেই ওদের সমস্যা হচ্ছে। অর্থাৎ যারা উপসর্গকে ঠেকনা দেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা ইন দি লং রান সফল হতে পারছে না, কারণ অরিজিনাল কারণটা থেকেই যাচ্ছে। এবং উপসর্গকে ঠেকনা দিয়ে যদি কেউ ভেবে থাকে যে আমি সারা জীবন কাটিয়ে দেবো, সেক্ষেত্রে মুশকিলটা হচ্ছে যে সারা পৃথিবী জুড়ে বহু লোকের প্রচুর অর্থ দণ্ড হয়ে যাচ্ছে, পয়সার শ্রাদ্ধ হচ্ছে, এবং শুধু তাই না, বদারেশন হচ্ছে। অর্থ তো একটা দিক, আর একটা দিক হচ্ছে বারবার ওষুধ খাওয়া, বারবার নির্দিষ্ট একটা বিহেভিয়ার প্র্যাকটিস করা, বারবার একটা নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করা বা নির্দিষ্ট অ্যাফার্মেশন প্র্যাকটিস করা। হ্যাঁ, এটা কাহাতক করা যায়। এটা তো সুতরাং ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ঠেকনা দেওয়ার ব্যাপারটা শর্ট টার্মে সফল হতে পারে, লং টার্মে নয়। সুতরাং চিরকালীন আরোগ্য এখানে আসছে না। আর যারা কারণকে সম্বোধন করছে, যেমন অ্যানালিটিক্যাল হিপনোথেরাপি বলছে আমরা ঠেকনা দেবো না, আমরা কারণটাকে সম্বোধন করব। অন্যদিকে সাজেশন হিপনোথেরাপি বলছে আমরা কারণটাকে নিয়ে কাজ করব না, আমরা শুধু উপসর্গটাকে পোস্ট হিপনোটিক সাজেশন দিয়ে নিউট্রালাইজ করে দেবো। তা আমি তো একটু আগে বললাম যে যারা ঠেকনা দিচ্ছে তাদের কি পরিণতি হচ্ছে, ইন দি লং রান তারা কিছুই করতে পারছে না, লোকের পয়সা শ্রাদ্ধ করে ছেড়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে যারা এই প্রচলিত থেরাপি যারা করছেন, যারা থেরাপিস্ট, তারা কি কোনো রকম মেডিসিন বা ড্রাগ তারা প্রেসক্রাইব করেন ক্লায়েন্টদের? অ্যাকচুয়ালি মেডিসিনের প্রসঙ্গটা তো আমি শুরুতেই বোধহয় ইঙ্গিত করেছিলাম, কিছুটা ইঙ্গিত করেছিলেন। হ্যাঁ, যে মেডিসিনটা এই থেরাপিতে টার্গেট নয়। অরিজিনালি আমরা মেডিসিন ব্যবহার করতে অনিচ্ছুক। তার কারণ হচ্ছে যে মেডিসিন আমাদের সমস্যার মধ্যে তাৎপর্যপূর্ণ সংখ্যা লঘু কিছু অসুখের উত্তর দিতে পারে, তার বাইরে পারে না। মেডিসিন নিয়ে যতই নাচানাচি হোক পশ্চিমী দেশে, মেডিসিন জিনিসটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট মাইনরিটি বা তাৎপর্যপূর্ণ সংখ্যালঘু কিছু সমস্যার ক্ষেত্রে উত্তর দেয়, তার বাইরে দিতে পারে না। সুতরাং মেডিসিন ব্যাপারটা অনেকটাই সাইড লাইনে আছে। ফলে এখানে মেডিসিনের প্রসঙ্গটা বাইরে আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে যে এই প্রসঙ্গে এই কারণে জিজ্ঞেস করলাম যে অরিজিনাল কারণটাকে মেডিসিন না দিয়ে সারানো যায় কিনা। সেই বিচারে ওই যে দুটো পন্থার মধ্যে একটা পন্থা বলছিলাম, যেটা কিনা কারণটাকে সম্বোধন করতে চায়, তারা কি করছে, যেমন অ্যানালিটিক্যাল হিপনোথেরাপি, যার আর এক নাম হচ্ছে হিপনো অ্যানালিসিস, তারা কারণটাকে টার্গেট করছে। একইভাবে সাইকো অ্যানালিসিসও কারণটাকে টার্গেট করছে। সাইকো অ্যানালিসিস হচ্ছে উইদাউট হিপনোসিস, তারা কথা বলে বলে কারণটাকে খোঁচায়। আর হিপনো অ্যানালিসিস হচ্ছে যে সম্মোহনের মধ্যে দিয়ে কারণটাকে নিষ্কাশন করার চেষ্টা করে। কিন্তু উভয় ক্ষেত্রে মুশকিলটা কোথায় হচ্ছে যে অতীত রোমন্থন প্রায়শই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা হয় এবং এতে সমস্যা চলে যায় অবচেতনের আরও গভীরে। এবার সেক্ষেত্রে তো যখন কাউকে কোনো ক্লায়েন্টকে হিপনোটাইজ করা হচ্ছে, তার অবচেতন মনের গভীরে ঢুকে কারণটাকে খুঁজে বার করা হচ্ছে, সেক্ষেত্রে তো তার মনের গভীরের অনেক প্রাইভেট বিষয়ে তো ডিসক্লোজ হয়ে যাচ্ছে থেরাপিস্টের কাছে। হ্যাঁ, যেটা ওই যারা ঠেকনা দেওয়া চিকিৎসাতে আছে তারা প্রাইভেসিতে খোঁচাচ্ছে না, কিন্তু যারা কারণ সম্বোধন করার জন্য প্রচলিত পথে বা ওই হিপনোথেরাপির পথে চেষ্টা চালাচ্ছে, তারা কিন্তু রীতিমতো প্রাইভেসি খোঁচাচ্ছে। এবং আমাদের সাবকনশিয়াস মাইন্ড খুব স্পর্শকাতর একটা জায়গা, যেখানে ইট ইজ ভেরি প্রাইভেট, ভেরি কনফিডেন্সিয়াল। তো সাবকনশিয়াস মাইন্ডের এই গোপন এমন সব জায়গা আছে, প্রত্যেক মানুষেরই অবচেতন মনের মধ্যে কোনো না কোনো গোপন জায়গা আছে, এবং সেই জায়গাগুলো গোপনীয়তাটাকে পালন করার জন্য সাবকনশিয়াস মাইন্ড বদ্ধচেষ্ট থাকে। এবং প্রচলিত মনোবিদ এবং অ্যানালিটিক্যাল হিপনোথেরাপিস্টরা সাবকনশিয়াসকে সম্মান জানায় না। তারা সাবকনশিয়াসের ওই চেষ্টাটাকে বুড়ো আঙুল দেখিয়ে সাবকনশিয়াসকে খুঁচিয়ে বলে যে তুমি তোমার প্রাইভেসিটা উন্মুক্ত করে দাও, তুমি তোমার ইতিহাস খুলে বলো, তুমি সে চোখ বুঝেই উচ্চারণ করো আর চোখ খুলেই উচ্চারণ করো, ইতিহাস তোমাকে বলতেই হবে। তো এইভাবে সাইকোঅ্যানালিসিসে চোখ খোলা অবস্থায় ইতিহাস খোঁচানো হয়, আর হিপনো অ্যানালিসিসে চোখ বন্ধ অবস্থাতে ইতিহাস খোঁচানো হয়। কিন্তু আলটিমেটলি ইতিহাস খোঁচানো হয় এবং তাতে সাবকনশিয়াস যন্ত্রণা পায়। এবং সাবকনশিয়াস শুধু যে যন্ত্রণা পায় তাই নয়, সাবকনশিয়াসের একটা ডিফেন্স মেকানিজম আছে। সাবকনশিয়াস তখন সমস্যাটাকে আরও আঁকড়ে ধরে এবং সমস্যাটাকে সাবকনশিয়াসের আরও গভীরে পাঠিয়ে দেয়, যাতে ফার্দার খোঁচাখুচি থেরাপিস্ট করতে না পারে। যেমন আমি একটা উপমা দিচ্ছি, সমুদ্রে একটা হাঙর আছে, হাঙরটা জলের তলায় এমনিতে সাঁতার কাটে থাকে,
হঠাৎ হঠাৎ সে হয়তো সারফেসে ভেসে ওঠে, তখন বোঝা যায় যে সমস্যা আছে, মানে হাঙর আছে, জলটার মধ্যে হাঙর আছে, হ্যাঁ, কিন্তু জলে নামলে বিপদ। হ্যাঁ, হাঙরটা মাঝে মাঝে দেখা যায় বলি সেটা বোঝা যায়। সাবকনশিয়াস প্রবলেম মাঝে মাঝে কনসিয়াস মাইন্ডকে এফেক্ট করে দেয়, তখন বোঝা যায় যে দের ইজ এ প্রবলেম, একটা প্রবলেম ভেতরে আছে, কিন্তু সে প্রবলেমটাকে সাধারণত সচেতনভাবে টের পাওয়া যায় না। এবার কি হচ্ছে, হাঙরটাকে মার্ডার করা হয়তো সমুদ্র সৈকতের লোকগুলোর টার্গেট। সমুদ্র সৈকতে কোনো এক থেরাপিস্ট আছে, সে হাঙরটাকে মার্ডার করার জন্য, জজ নামে একটা সিনেমা হয়েছিল, তাতে হাঙরকে এরকম খতম করার জন্য রীতিমতো রক্তপাত ঘটানো হয়েছিল। তা আমি সেই সিনেমাটা দেখেছিলাম। সেটা হাঙরের রক্তে সমুদ্রের নীল জল আর লাল জল, এই লাল রক্ত মিশিয়ে যাচ্ছে। তা যাই হোক, ওখানটা আমি উপমা দিচ্ছি। তা সমস্যাটা যদি একটা হাঙর হয়, হ্যাঁ, সমস্যা বলতে সমস্যার কারণ, অ্যাকচুয়ালি উপসর্গ তো সমস্যা নয়, উপসর্গের নেপথ্যে যেটা আছে সেটাই হচ্ছে হাঙর। তা সেই হাঙরটাকে প্রচলিত মনোবিদরা এবং হিপনো অ্যানালিস্টরা বা অ্যানালিটিক্যাল হিপনোথেরাপিস্টরা ওই হাঙরটাকে ওই জজ সিনেমার মতো ওই মানে সেই, গুলি করে বা হাঙরটাকে খোঁচাচ্ছে এবং পরবর্তীতে তাকে হাঙরটাকে মারছে। খুঁচিয়ে রক্ত বার করতে চায়। এবার হাঙর তো খুব চালু মাল, এ তো জজ সিনেমার হাঙর নয়, এ হচ্ছে সাবকনশিয়াস হাঙর, কিন্তু সাংঘাতিক জিনিস। তাকে ওরকম ভাবে যখনই গুলি করার চেষ্টা হবে বা জাহাজ থেকে খাঁচা নামিয়ে তাকে ট্র্যাক মানে তাকে বন্দি করার চেষ্টা হবে, তখন সে হাঙর করে কি, সে এতই মানে মানে ওস্তাদ, সাবকনশিয়াসের ডিফেন্স মেকানিজম এত সাংঘাতিক যে সেই হাঙর তখন জলের মধ্যে তার আরো গভীরতা বাড়িয়ে দেয়। অর্থাৎ যারা মানে জলে ওই সমুদ্রের মধ্যে সে আরো গভীরে ডুব সাঁতার কাটতে শুরু করে, যাতে কিনা তাকে আর গুলি করা না যায়, তাকে আর আবার বন্দি করা না যায়। অনেক ক্ষেত্রে তো সেই হাঙরটাকে যখন মারার জন্য প্ল্যান করা হচ্ছে, মারার চেষ্টা করা হচ্ছে, তখন যারা মারতে এসছে তারাও অনেক সময় আহত হচ্ছে বা ক্ষতবিক্ষত হচ্ছে। ঠিক সেই রকম অবচেতন মনকে খোঁচালে সচেতন মন অনেক সময় এফেক্টেড হচ্ছে। হ্যাঁ, অবচেতন মনকে খোঁচালে একদিকে তো যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা প্রায়শই হয়। হ্যাঁ, রিলাইভিং দি পাস্ট ইজ এ ট্রমাটিক এক্সপিরিয়েন্স। তো এই অর্থাৎ সমস্ত অতীত রোমন্থন ক্লায়েন্টকে রিট্রমাটাইজ করে। ক্লায়েন্ট অলরেডি একটা ট্রমা জীবনে হয়তো তার অভিজ্ঞতা হয়েছে, হ্যাঁ, তার ইতিহাসে আছে, সে এবার থেরাপিস্টের সামনে এসে নতুন করে ট্রমাটাইজ করছে। তাহলে সেই মানে ওই অভিজ্ঞতা থেকেই হ্যাঁ। সেই অভিজ্ঞতা থেকেই যাতে অবচেতন মনকে কোনো রকম ভাবে খোঁচাখুচি না করে যাতে উপসর্গগুলোকে নিরাময় করা যেতে পারে, তার জন্যই এই উপসর্গ নিছক নয়, অরিজিনাল কারণটাকে নিরাময় করতে হবে। আমাদের এই প্রাইভেট সাবকনশিয়াস থেরাপি কিন্তু ওই দুটো দলের কথা বললাম না, একটা দল ঢাল দিয়ে শুধু উপসর্গটাকে ঠেকনা দেয়, আর একটা দল তরোয়াল দিয়ে কারণটাকে খোঁচানোর চেষ্টা করে। তা ওই দুটো দলের থেকে কিন্তু স্বতন্ত্র। এখানে আমরা উপসর্গকেও সলভ করি, কারণটাকেও সলভ করি। মানে সেই কারণের জন্য যেহেতু অবচেতন মনকে যখন খোঁচাখুচি করা হচ্ছে, তার ফলে বিভিন্ন রকম অন্যভাবে এফেক্টেড হচ্ছে, সচেতন মনে এফেক্টেড হচ্ছে। সেই কারণের জন্যই এই নতুন চিকিৎসা পদ্ধতিকে খুঁজে বার করা। এখানে মজার ব্যাপার হচ্ছে বা দুঃখের ব্যাপার, অ্যাকচুয়ালি সারা পৃথিবীর অধিকাংশ জায়গাতে এই ঘটনাটা ঘটছে। হ্যাঁ, আমার মানে যখনই কারণ খোঁচানো হচ্ছে বা কারণটাকে সম্বোধন করা হচ্ছে, তখন অধিকাংশ জায়গায় এই ঘটনাটাই ঘটছে যে কারণটাকে বা ইতিহাসটাকে খোঁচাতে গিয়ে একদিকে ক্লায়েন্ট সে রিট্রমাটাইজড হচ্ছে, সে যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে নতুন করে। হ্যাঁ, ইতিহাসে তার যন্ত্রণা আছে, কিন্তু সে বর্তমানে আবার যন্ত্রণার মধ্যে যাচ্ছে। তো আরেক দিকে সমস্যার যে কারণটা, সেই অবচেতন অনুভূতি, নেগেটিভ অবচেতন অনুভূতি, যেটা কিনা মূল কারণ, সেটা কিন্তু সমুদ্রের আরো গভীরে চলে যাচ্ছে। আমি মনকে যদি সমুদ্রের সঙ্গে তুলনা করি, তাহলে অবচেতনের যে মধ্যে যে অরিজিনাল কারণটা আছে সমস্যাটার, হ্যাঁ, উপসর্গের পেছনে একটা কারণ আছে, সেই মূল কারণটা অবচেতনের আরো গভীরে চলে যাচ্ছে। তাহলে এই যে প্রাইভেট সাবকনসিয়াস এর ফলে দেখা যায় যে প্রচলিত মনোবিদদের কাছে পেশেন্টরা প্রায়শই ফিরে ফিরে আসে। আপাত দৃষ্টিতে মনে হয় তাদের সমস্যা সেরে গেছে, বাড়ির লোক ভাবেই তো বেশ কাজ হচ্ছে, তারপরে কিছুকাল পরেই জেকে সেই হয়ে যায়। অর্থাৎ আবার পুনরায় সেই হ্যাঁ, থেরাপিস্টের সঙ্গে থেরাপির মধ্যে থেকে হ্যাঁ, যেতে হচ্ছে। আর এক্স্যাক্টলি, এবং সেটা বছরের পর বছর, শুধু যে মাসের পর মাস হচ্ছে তা না, বছরের পর বছর ফিরে ফিরে আসছে পেশেন্টরা, এবং যদি আপনি খবর নেন তাহলে জানবেন যে একই সমস্যার জন্য সে বছরের পর বছর ফিরে আসছে। তাহলে এই যে এতে কি হচ্ছে, পাবলিকের টাকা ড্রেন হচ্ছে, প্লাস বদারেশন, সময় নষ্ট, সময় তো দাম আছে। ন্যাচারালি মানুষ যখন দেখছে সময়, এনার্জি এগুলো খরচ হচ্ছে, বড়লোক মানুষদের নয় টাকাটা ফ্যাক্টর নয় ভেবে ধরে নিলাম, হ্যাঁ, তা রিচম্যানস লাক্সারি, তারা নয় সাইকো অ্যানালিস্টের কাছে তারা পয়সা ঢালতে পারে, কিন্তু তাদের সময় আর এনার্জিটা যে ড্রেন হয়ে যাচ্ছে বড়লোকদের। সব থেকে বড় কথা, নর্মাল লাইফটা এফেক্টেড হচ্ছে। আরে অস্ট্রেলিয়া তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি,
সচ্ছল দেশ, ফিনান্সিয়ালি অ্যাডভান্স কান্ট্রি, সেখানে পর্যন্ত মানুষ প্রচণ্ড মানে মানে ফ্রাস্ট্রেশন রিপোর্ট করেছে যে আমি সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে, সাইকোলজিস্টের কাছে গিয়ে, ওরা পয়সা নিয়ে রিপোর্ট করেনি, ওদের পয়সাটা ফ্যাক্টর না, বলেছে আমার প্রচুর সময় নষ্ট হচ্ছে, এবং সে বদারেশন, হ্যারাসমেন্ট। এবং শুধু তাই নয়, সমস্যা যখন অবচেতনের আরও গভীরে ঢুকে যাচ্ছে, তখন তার উপসর্গগুলো কিন্তু আরও বেড়ে যাচ্ছে, সিচুয়েশনটা ডেটোরিয়েট করছে। সাইকোলজিস্টের কাছে গিয়ে সিচুয়েশনটা মানে হিতের জায়গায় বিপরীত হচ্ছে। তাহলে সেইখানে দাঁড়িয়ে যখন প্রাইভেট সাবকনসিয়াস মাইন্ড থেরাপির সঙ্গে কোনো ক্লায়েন্ট সরাসরি যুক্ত হচ্ছে, সেক্ষেত্রে তার অবচেতন মনকে যেটা বলা হচ্ছে খোঁচানো হচ্ছে না, সেটা কিভাবে হচ্ছে? এটার জন্য খুব বিশেষ কলা কৌশল অস্ট্রেলিয়ানরা আবিষ্কার করেছে। অত্যন্ত যত্নের সঙ্গে, অত্যন্ত সতর্কতার সঙ্গে এই চিকিৎসা আবিষ্কার হয়েছে, এবং চিকিৎসা আবিষ্কারের যাত্রাপথে ফ্র্যাঙ্ক রাইট এবং গ্রেগ ব্রাইস খুব সতর্কতার সঙ্গে গবেষণাটা এগিয়ে নিয়ে গেছিল। খুবই প্র্যাগম্যাটিক বলা যেতে পারে, অর্থাৎ ঝুঁকিকে মিনিমাইজ করে, হ্যাঁ, পেশেন্টকে যতটা সম্ভব কম কোশ্চেন করে তারা রিসার্চ করছিল। তারপর রিসার্চ যখন আর এগিয়ে গেল, তখন দেখা গেল পেশেন্টকে একেবারেই কোশ্চেন করার দরকার নেই। হ্যাঁ, প্রথম দিকে যেমন একটা ইয়ে হয়েছিল যে পেশেন্ট যখন চোখ বুজে থাকবে তখন তাকে কিছু ইতিহাস জিজ্ঞেস করে। এটা থেরাপিটা তখন অফিসিয়ালি আবিষ্কার হয়নি, যাত্রাপথে, আবিষ্কারের যাত্রাপথে এরকম একটা জিনিস ফ্র্যাঙ্ক রাইট তখন এক্সপেরিমেন্টের মধ্যে আছে। পেশেন্ট মানে কোনো অস্ট্রেলিয়ান উল্টো দিকে চেয়ারে চোখ বুজে বসে আছে, তাকে ফ্র্যাঙ্ক রাইট ইতিহাস কোশ্চেন করছে, কিন্তু মুখ জিভ দিয়ে কথা বলতে তাকে বারণ করা হয়েছিল। ভাবা হয়েছিল যে কথা বললে বোধহয় বেশি স্ট্রেস পড়বে। পেশেন্টকে শুধু বলা হয়েছিল তুমি এরকম আঙুল দিয়ে ওই কোডে অ্যান্সার করবে। হ্যাঁ, ইন্ডেক্স ফিঙ্গারটা হয়তো নাড়ানো হলো, যদি ইয়েস বলতে হয়, যদি নো বলতে হয় হয়তো অন্য একটা ফিঙ্গার বুড়ো আঙুলটা নাড়াতে হলো। এরকমভাবে জাস্ট কোড ল্যাঙ্গুয়েজে কিছু কিছু কোশ্চেনের যেন পেশেন্ট অ্যান্সার দেয়। তা এইভাবে একসময় থেরাপিটা এগোচ্ছিল। তারপরে যখন ফ্র্যাঙ্ক রাইট আবিষ্কার করলো যে কোড ল্যাঙ্গুয়েজে তাকে অ্যান্সার দিতে বলাটাও তার প্রাইভেসিতে খোঁচানো হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটাও কার্যকরী হচ্ছে না, তখন আলটিমেটলি পেশেন্টকে বলা হলো যে তুমি কথাও বলবে না, তুমি কোনো বডি মুভমেন্টও করতে তুমি বাধ্য না, মানে তোমার কোনো রকম ভাবে ইনফরমেশন থেরাপিস্টকে ডেলিভারি করার দরকারই নেই। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, ইউ আর নট রিকোয়ার্ড টু সে অর ডু এনিথিং। তুমি কোনো কিছু থেরাপি চলাকালীন বলতেও বাধ্য নও, করতেও বাধ্য নও। তাহলে অর্থাৎ যখন আমি কোনো কিছু বলছি না বা কোনো কিছু মেসেজ ডেলিভার করছি না, হ্যাঁ, মানে আমার কনসাস মাইন্ড হোক বা সাবকনসাস মাইন্ড হোক, কোনো কিছু আমি ডেলিভারি করছি না, মানে টোটাল প্রাইভেসিটাই আমার ইনট্যাক্ট থাকছে। 100% প্রাইভেসি ইনট্যাক্ট থাকছে। শুধুমাত্র প্রথম দিন থেরাপিস্টের সামনে আমি আমার প্রেজেন্টিং প্রবলেমটা জানিয়েছিলাম, অর্থাৎ বর্তমানে আমার কি উপসর্গ, এটুকুই শুধু জানিয়েছিলাম। আর জানিয়েছিলাম যে আমি কিভাবে পরিবর্তন আনতে চাই, বা আমি জীবনের কোন পর্যায়ে পৌঁছাতে চাই, বা পরিবর্তনটা আমি জীবনে কোন দিকে নিয়ে যেতে চাই। এই প্রাথমিক মূলত দুটো কোশ্চেন থাকে, আর একটা সাইড কোশ্চেন থাকে যে এর মধ্যে অন্য কোনো থেরাপি আপনি করেছেন কিনা। এই ধরনের দুটো কি তিনটে কোশ্চেন করে থেরাপি চালু করে দেওয়া হয়। সেটা ইনিশিয়াল দিনে তো আর চোখ বুঝতে বলা না, চোখ খোলা অবস্থাতেই কোশ্চেনের অ্যান্সারগুলো হয়ে গেল। তারপরে ফার্স্ট সেশনটা শুরু হলো, তখন চোখ মুজে সেশন শুরু হয়, এবং দুটো চোখই বুঝতে হয়। এইরকম সেশন কতগুলো নিতে হয়? এরকম সেশন স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে সাধারণত 3 থেকে 4টে সেশনই যথেষ্ট। তবে এখন এত শানিত হয়ে গেছে অস্ট্রেলিয়াতে যে দুখানা সেশনেও নাকি ভালো রকম কাজ হচ্ছে। যেমন একটা সিভিল ইঞ্জিনিয়ার ছিল, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, তার একটা ফোবিয়া হয়েছিল। সেই ফোবিয়াটা নিয়ে সে গ্রেগ ব্রাইসের কাছে গিয়েছিল। সে ফোবিয়াটা ছিল হাইটের ফোবিয়া। একটা দোতলা বাড়ি মানে থেকে উঁচু বাড়ির ছাদে গেলে তার নার্ভাসনেস আসতো। যেমন আমরা এখন ছাদে বসে আছি, এরকম ছাদে সেই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার উঠতে পারতো না, অথচ ওর প্রফেশনটাই ছিল রড বাইন্ডিং চেক করা, ছাদের উপরে যাওয়া, যাতায়াত করা, সাইট ভিজিট। ও যখন দেখলো প্রফেশনের মধ্যে ইন্টারফেয়ার করতে শুরু করেছে ওই সিমটমটা, যেটা কিনা হাইটের প্রতি ফোবিয়া, অথচ ফোবিয়াটার কারণ বুঝতে পারছে না, বা কারণটা ও থেরাপিস্টকে বলেনি, থেরাপিস্টও জিজ্ঞেস করেনি। ও শুধু ফোবিয়াটা প্রেজেন্ট করেছিল যে আমার হচ্ছে হাইট ফোবিয়া, এবং এটা প্রফেশনে হ্যাম্পার করছে। ও প্রফেশন চেঞ্জ করার কথা ভাবতে শুরু করেছিল। হ্যাঁ, থেরাপিস্টকে জানালো যে আমি একটা সাইড লাইনে কোনো প্রফেশন করা যায় কিনা, বা অল্টারনেটিভ প্রফেশন করা যায় কিনা, আমি চেষ্টা চালাচ্ছি। এক্ষেত্রে তো আপনি তখন আর্কিটেক্টের কথা বলছেন, আর্কিটেক্ট না, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির লোক। হ্যাঁ, তো যার কথা বলছেন তিনি হয়তো নিজে থেকেই হয়তো ফিল করেছেন যে তার কোনো থেরাপিস্টের কাছে যাওয়া উচিত এই প্রবলেমটার জন্য। কিন্তু উনি যখন থেরাপিস্টের কাছে গেলেন,
তখন সেই থেরাপিস্ট কি করে ডিফাইন করলেন বা কিভাবে তিনি বুঝলেন যে তাকে এই থেরাপি দেওয়ার প্রয়োজন রয়েছে? হ্যাঁ, এখানে থেরাপিস্টের প্রথম কাজ হচ্ছে যে সমস্যা বা উপসর্গটা রিপোর্ট করবে সেটা মনের কোন অংশ থেকে আসছে সেইটাকে প্রথমে শনাক্ত করতে হয়। অর্থাৎ সমস্যাটা কি সচেতন মন থেকে আসছে নাকি সমস্যাটা অবচেতন মন থেকে আসছে, সেটাই বা কিভাবে ডিফাইন? সেটা নির্ণয় করার পথ হচ্ছে যখন আমাদের মধ্যে কোনো অবাঞ্ছিত ব্যবহার বা আচরণ, অবাঞ্ছিত অনুভূতি অথবা কোনো অবাঞ্ছিত সাড়া দেখা দিচ্ছে, হ্যাঁ, অথবা কোনো শারীরিক কন্ডিশনও দেখা দিচ্ছে, যেটা কিনা আমরা হাজার ইচ্ছা শক্তি এবং সচেতন চেষ্টা দিয়েও আমরা কিছুতেই অতিক্রম করতে পারছি না। যদি দেখা যায় যে কোনো অবাঞ্ছিত আচরণ, অনুভূতি ও সাড়া এবং শারীরিক কন্ডিশন ইচ্ছা শক্তি এবং সচেতন চেষ্টা দিয়ে চিরকালীনভাবে অতিক্রম করা যাচ্ছে না, হয়তো সাময়িকভাবে একটু সচেতন মন দিয়ে ব্যাপারটাকে ঠেকনা দেওয়া যাচ্ছে, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়। তা চিরকালীনভাবে যদি অতিক্রম না করা যায় অবাঞ্ছিত এই জিনিসগুলো, যে কোনো একটা বা একাধিক, হ্যাঁ, তাহলে সাধারণত এই সমস্যা নির্দেশ করে যে কারণটা আসছে অবচেতন থেকে। আচ্ছা, এক্ষেত্রে যদি আমি ধরুন যদি জানতে চাই বা জানতে চাওয়া হয় যে ধরুন যারা নেশা করেন, সেটা যে কোনো রকম হতে পারে, স্মোকিং হতে পারে, ড্রিঙ্কিং হতে পারে, বা কোনো জুয়ার নেশা হতে পারে, সেই সমস্ত উপসর্গ কি নিরাময় হতে পারে? ইয়েস, এই ধরনের উপসর্গ বেশিরভাগ ক্ষেত্রেই আসে অবচেতন থেকে। তো আপনি খেয়াল করে দেখবেন যে যারা কম্পালসিভ স্মোকার বা চেন স্মোকার বলে, হ্যাঁ, যারা কম্পালসিভ ড্রিঙ্কার, মানে মদ না খেয়ে থাকতে পারছে না, হ্যাঁ, রোজই তার যেন মদ খেতে ইচ্ছে করছে। আচ্ছা, একইভাবে কম্পালসিভ গ্যাম্বলার আছে, রোজই তার লটারি টিকিট কাটতে ইচ্ছে করছে বা জুয়া খেলতে ইচ্ছে করছে। তা এটাকে বলে বাধ্যতামূলক পানীয় সেবন, বা বাংলা অনুবাদ করলাম বাধ্যতামূলক জুয়া খেলা, বাধ্যতামূলক ধূমপান। এই যখন ব্যাপারটা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে তখন আমরা তো বুঝতেই পারছি যে সে সচেতন চেষ্টা এবং ইচ্ছা শক্তি দিয়ে জিনিসটাকে আটকাতে পারছে না। যদিও সে ইচ্ছা শক্তি প্রয়োগ করে বা সচেতন মনকে এক্সারসাইজ করে, সে হয়তো সাময়িকভাবে ধূমপানটা বন্ধ রাখলো, হয়তো ম্যাক্সিমাম 2 সপ্তাহ ধূমপানটা বন্ধ রাখলো, তারপরে দেখা গেলো আবার জেকে সেই হয়ে যাচ্ছে। তার মানে ক্লায়েন্ট নিজেও কিন্তু ইচ্ছা শক্তি এবং ঠিক সাইকোলজিস্টরা যেরকম সচেতন মন দিয়ে সমস্যাটা সমাধান করতে পারছে না, তাদের তথাকথিত বিদ্যা দিয়ে সমাধান করতে পারছে না, ক্লায়েন্ট নিজেও কিন্তু তার সচেতন মন এবং ইচ্ছা শক্তি দিয়ে একইভাবে ঠিক সাইকোলজিস্টদের মতোই ব্যর্থ হচ্ছে। মূল ব্যাপারটা কিন্তু সেই সচেতন মন দিয়ে ক্লায়েন্ট যদি সমস্যাটাকে চিরকালীনভাবে অতিক্রম করতে না পারে, অতিক্রম করলেও সেটা সাময়িক হচ্ছে, তখন বুঝতে হবে যে সমস্যাটা আসছে অবচেতন থেকে। এটা সাধারণত সিদ্ধান্ত হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে যখন থেরাপিস্টের কাছে যাওয়া হচ্ছে, থেরাপিস্ট তার থেরাপি প্রয়োগ করছেন এবং সেখানে সচেতন মন নয়, অবচেতন মনকে কাজে লাগিয়েই এই থেরাপি কাজ করছে। হ্যাঁ, এবার এক্স্যাক্টলি এই থেরাপিটাও আবার করছি কি, যে মজার ব্যাপার যে সমস্যাটার কারণটা যেমন অবচেতন থেকে আসছে, হ্যাঁ, যেখানে ইচ্ছা শক্তি আর সচেতন চেষ্টা কাজ করছে না, হ্যাঁ, ঠিক একইভাবে সমস্যার সমাধানটাও আসছে অবচেতন থেকে, অর্থাৎ থেরাপিটাও কাজে লাগাচ্ছে ওই একই অবচেতনকে। কিন্তু সেক্ষেত্রে তো যেটা বারবার বলা হচ্ছে, অবচেতন মনকে কাজে লাগানো হচ্ছে ঠিকই, কিন্তু কোনো রকমভাবে হিপনোথেরাপি বা সাইকোথেরাপির মতো অবচেতন মনের গভীরে ঢোকা হচ্ছে না। না, অবচেতন মনে গভীরে ঢোকা হচ্ছে। ইনফ্যাক্ট হিপনোথেরাপি এবং তথাকথিত সাইকোথেরাপির থেকে বেশি গভীরে ঢোকা হচ্ছে। তো সেক্ষেত্রে আবার তো বলা হচ্ছে যে প্রাইভেসিটা ইনট্যাক্ট থাকছে। এটাই তো মজার ব্যাপার, এটাই তো বিস্ময়কর ব্যাপার, যেটা ইউরোপ আমেরিকা ধরতে পারছে না। মজাটা হচ্ছে যে কারণ না সারালে তো আমরা জানি যে চিরকালীন আরোগ্য আসবে না। পিএসটির টার্গেট হচ্ছে চিরকালীন আরোগ্য, হ্যাঁ, যে জায়গাটাতে ঝাড় খাচ্ছে বাকিরা। তা চিরকালীন আরোগ্যটা যখন আমাদের টার্গেট, তখন আমাদের অরিজিনাল কারণটা একদিন না একদিন সরাতেই হবে। তার মানে আমাদের অরিজিনাল কারণটাকে সম্বোধন করতেই হবে। আমরা নিছক উপসর্গের ঠেকনা দিয়ে বাজার গরম করতে পারি না। সুতরাং পিএসটি করছে কি, অরিজিনাল কারণটাকে অবশ্যই টার্গেট করছে। অরিজিনাল কারণটাকে কিভাবে টার্গেট করছে জানেন তো? ওই অরিজিনাল কারণটাকে টার্গেট করতে গেলে তো সাবকনশিয়াসের গভীরে যেতেই হবে, কারণ হাঙর তো সমুদ্রের তলায় রয়েছে, হ্যাঁ, হাঙর তো সারফেসে থাকছে না অধিকাংশ সময়, আর হাঙর তো জলের তলায় ডুব সাঁতার কাটছে। সুতরাং অরিজিনাল কারণটাকে সম্বোধন করতে গেলে সাবকনশিয়াসের গভীরে যেতেই হবে, হ্যাঁ। সুতরাং সাবকনশিয়াসের গভীরে পিএসটি অবশ্যই যাচ্ছে।
এটা ভাবলে কিন্তু পিএসটি কে মানে খেলো করা হয়ে যায় যে পিএসটি গভীরতায় যাচ্ছে না, পিএসটি রীতিমতো গভীরতায় যাচ্ছে। আমি তো বলবো যে সাইকো অ্যানালিসিস এবং হিপনো অ্যানালিসিসের থেকে বেশি গভীরতায় যাচ্ছে। হ্যাঁ, মানে সেক্ষেত্রে তো বলা হচ্ছে যে গভীরে ঢুকলেও প্রাইভেসি ইনট্যাক্ট রাখা হচ্ছে, হ্যাঁ। তাহলে সেটা কিভাবে সম্ভব হচ্ছে? এইটাই আমি এবারে বলি যে গভীরেও ঢুকছে, অথচ গভীরে ঢুকে কারণটাকে সরিয়েও দিচ্ছে, অথচ প্রাইভেসিও ইনট্যাক্ট থাকছে। হ্যাঁ, সেটা বা কিভাবে বলা যায় হচ্ছে? প্রাইভেসি ইনট্যাক্ট রেখে আমি গভীরে ঢুকে যাচ্ছি এবং কারণ ছাড়িয়ে দিচ্ছি। সেটা হ্যাঁ, কিভাবে হচ্ছে? সেটা কিভাবে হচ্ছে? এই জিনিসটা আমাকে রীতিমতো ভাবিয়েছিল প্রথম দিকে। তারপরে আমি নিজেরই আস্তে আস্তে আমার একটা অনুমান শক্তির সাহায্যে একটা সিদ্ধান্তে পৌঁছেছিলাম। তারপর ইন্টারনেট চেক করে দেখলাম সিদ্ধান্তটা মিলে যাচ্ছে, অর্থাৎ আমার অনুমান শক্তি সফল। এবং আমি অনুমান করেছিলাম এরকম একটা ব্যাপার, যেটা আমি আবার সেই হাঙরের উপমাটা দিচ্ছি, সমুদ্রের উপমাটা দিচ্ছি, কারণ সমুদ্রকে মনের সঙ্গে তুলনা করার একটা রেওয়াজ আছে আমাদের ভারতবর্ষে। ভারতবর্ষের যে কালচার, তাতে মনকে মহাসমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। আপনি যদি হিন্দু দর্শন বা ওরকম কিছু পড়ে থাকেন, তাতে দেখবেন যে মনকে হয়তো নীল আকাশ, অনন্ত আকাশের সঙ্গে, কখনো সাগরের সঙ্গে তুলনা বা করা। কখনো সাগরের সঙ্গে উপমা দেওয়া হচ্ছে। তা আমি সেই উপমাটাকে বেছে নিলাম। আমি ভারতীয়, আমার এই ভারতীয় উপমাটাই আমি ব্যবহার করি। তাতে এই মহাসাগরের যেটা সারফেস, সেটা হচ্ছে সচেতন মন। সাইকোলজিস্টরা মোটামুটি সারফেসের মধ্যে সীমাবদ্ধ। হ্যাঁ, খুব বড় জোর হয়তো শ্যালো ওয়াটার, হাঁটু জল পর্যন্ত তারা ডুব দিতে পারে। আর হিপনোথেরাপিস্টরা আরেকটু গভীরে যেতে পারে, কিন্তু তাদের প্রবলেম আছে, সে তো একসময় আলোচনা করেছি বা পরে আবার আলোচনা করা যাবে। তো পিএসটি হচ্ছে সমুদ্রের যে কোনো জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ, আমার এটা মনে হচ্ছে এই মুহূর্তে, মাই কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্যাট। হ্যাঁ, এবং সেই সমুদ্রের গভীরে হাঙরও কিন্তু সমুদ্রের বিশাল গভীরে যাওয়ার ব্যাপারে ক্ষমতা রাখে। হাঙরও ক্ষমতা রাখে সমুদ্রের বিশাল গভীরে যাওয়া, পিএসটিও ক্ষমতা রাখে সমুদ্রের বিশাল গভীরে যাওয়া। হ্যাঁ, কিন্তু টাই ব্রেকারে হাঙরের থেকে পিএসটি জিতে যায়। হ্যাঁ, হাঙর তো সমস্যা তৈরি করতে চায়, কিন্তু হাঙরও শক্তিশালী, পিএসটিও শক্তিশালী, কিন্তু আলটিমেটলি টাই ব্রেকার যখন হয় তখন হাঙর হেরে যায়, অর্থাৎ তখন ভালো জিতে যায়। তাহলে সেটা হচ্ছে কিভাবে? হ্যাঁ, সেটা হচ্ছে এরকম যে এমনিতে আমরা বলেছি যে সাবকনশিয়াস একটা ডিফেন্স আছে। হ্যাঁ। যখনই হাঙরকে খোঁচানো হবে, হাঙর জলের মধ্যে তার গভীরতা আরো বাড়িয়ে দেবে, যাতে থেকে ফার্দার খোঁচানো কঠিন হয়ে যায়। হ্যাঁ, তা সেটা পিএসটি প্র্যাকটিশনাররা ভালো মতো জানে। ফ্র্যাঙ্ক রাইট, গ্রেগ ব্রাইস এটা উপলব্ধি করেছিল যে হাঙরকে দুম করে খোঁচাতে যেও না, বা আদৌ খুঁচিও না। হ্যাঁ, তা তখন কি করা হলো, টেকনিকটা আমি আবার উপমা দিয়ে বলে দিচ্ছি। পিএসটির টেকনিকটা এরকম যে সমুদ্রের তীরেই বসে থাকবে ফ্র্যাঙ্ক রাইট বা গ্রেগরি ব্রাইস, যারা আবিষ্কার করেছে বা যারা প্র্যাকটিশনার, তারা ডুবুরির মতো জলের মধ্যে যাবে না। ঠিক আছে, তারা করবে কি, হাঙরটাকে ভেসে উঠতে দেবে। হাঙরটা নিজেই একসময় জলের উপরে যখন ভেসে উঠলো, তখন সমুদ্র সৈকত থেকে তাকে শুট করে দেবে। অর্থাৎ মানে খোঁচানোর কোনো দরকার নেই। অবচেতন সমস্যা অবচেতনের মধ্যে লুকিয়ে আছে, কিন্তু সে একটা সময় সে যখন ভেসে উঠবে, হ্যাঁ, তাকে আমরা দেখতে পাবো। হ্যাঁ, সে যখন নাগালে চলে আসবে, ঠিক সেই সময় তাকে শুটটা করা হবে। অর্থাৎ এই এই মানে যে- হাঙরকে তুমি খোঁচাতে যাও না, তুমি ডুবুরি হতে যাও না, তুমি হাঙরকে ভেসে উঠতে দাও। ইউ ডু নট মেক এনিথিং হ্যাপেন, ইউ লেট ইট হ্যাপেন। অর্থাৎ এই টোটাল বিষয়টা, এই সম্পূর্ণ পদ্ধতিটা চলছে 3টে কি 4টে সেশনের মধ্যে দিয়ে, যেখানে ক্লায়েন্টের সঙ্গে তারা কথোপকথন রাখছে, কিন্তু কোনো রকমভাবে তাকে হিপনোটাইজ করা হচ্ছে না, এবং পাশাপাশি অন্য থেরাপির মতো তার অবচেতন মনের গভীরে ঢুকে তারা খোঁচানো হচ্ছে না। কিন্তু সেক্ষেত্রে এর সাকসেস রেটটা অনেকটাই বেশি, তারা বারবার দাবি জানাচ্ছে। হ্যাঁ, দাবি জানাচ্ছে, সাকসেস রেটটা বেশি। এখন আপনি ভাবছেন যে হাঙরের জন্য আমি ওয়েট করছি সমুদ্র সৈকতে, আমি নিজেকে যেন কোনো অ্যাকশনই নিচ্ছি না। হ্যাঁ, আমি যেন জাস্ট রিল্যাক্সিং মোডে আছি, যখন হাঙর ভেসে উঠবে তখন তাকে গুলি করব, এই তো যেন কোনো অ্যাকশনই নিচ্ছি না। অ্যাকচুয়ালি অ্যাকশন হচ্ছে, অ্যাকশন ইনঅ্যাকশনের মধ্যে দিয়ে অ্যাকশন হচ্ছে। অর্থাৎ আপাতদৃষ্টিতে মনে হচ্ছে পিএসটি কিছুই করছে না, পিএসটি কোনো ইতিহাস জিজ্ঞেস করছে না, পিএসটি কোনো ভূগোল জিজ্ঞেস করছে না, পিএসটি শুধু পেশেন্টকে বলছে তুমি চোখ বুঝে আমার লেকচার শোনো আর চেয়ারে বসে থাকো, মেরুদণ্ডটা সোজা রাখো, হ্যাঁ, দু চোখ বুঝে থাকো, 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি লেকচার দেবো বা কথা বলবো, সেই কথা তুমি শুনতে থাকবে। তুমি যদি কথা শুনতে শুনতে হঠাৎ অন্যমনস্ক হয়ে যাও বা শিথিলতার গভীরে চলে যাও, সেক্ষেত্রে তুমি আমার কথা কিছুটা শুনতেও পাবে না, তাতেও কিছু এসে যায় না, তাতেও পিএসটি সফল হবে। পিএসটি সব থেকে বিস্ময়কর জায়গাটা এই জায়গায় যে থেরাপিস্ট যে কথাগুলো বলছে, সেই কথাগুলো প্রথমে থেরাপিস্ট বলে যে তুমি আমার কথাগুলো শোনো। এবার পেশেন্ট বা ক্লায়েন্ট ওই চোখ বোঝা অবস্থায় কিছুক্ষণ কথা শুনবার পরে হঠাৎ তারা শিথিলতার এত গভীরে চলে যায়,
আসলে ওই সময়টাতে পেশেন্টকে কনসাস মাইন্ডকে শিথিলতায় রাখতে বলা হয়। হ্যাঁ, শুধু সেক্ষেত্রে কি ধরুন ফলে এবং শিথিলতাটা বেশি হয়ে গেলে যে কোনো ক্লায়েন্ট যখন সেই থেরাপিস্টের কাছে আসছে, তার কোনো একটা উপসর্গ বা কোনো সমস্যা নিয়ে রিপোর্ট করছে, সেই সমস্যার উপর বেস করেই কি স্পিচ দিচ্ছেন থেরাপিস্টরা? এক্স্যাক্টলি, প্রেজেন্টিং প্রবলেমের ওপরে স্পিচের একটা সম্পর্ক আছে। প্রেজেন্টিং প্রবলেম অনুযায়ী স্পিচটা ডিফারেন্ট হবে। এবং সেই স্পিচের মধ্যে দিয়েই ক্লায়েন্টকে রিকভার, তার যে উপসর্গ সেটাকে রিকভার করা হচ্ছে। অ্যাকচুয়ালি ওই প্রেজেন্টিং সিমটম যেটা, সেই সিমটমটা বোধহয় ইন্ডিকেট করে, এটা আমি অবশ্য নিজে যেহেতু থেরাপিস্ট নই, আমি একদম কনফার্ম বলতে পারছি না, তবে আমি মোটামুটি নিশ্চিত, আমার অনুমান বলছে যে প্রেজেন্টিং প্রবলেমটা ইন্ডিকেট করে যে ঠিক কোন জায়গাতে, অবচেতনের কোন অঞ্চলটাতে অরিজিনাল কারণটা লুকিয়ে আছে, বা অরিজিনাল কারণটাকে তাড়াতাড়ি ক্যাচ করতে গেলে, ক্যাচ করতে বলতে সাবকনশিয়াসলি ক্যাচ করা, হ্যাঁ, মানে সচেতনভাবে ক্যাচ করা নয়। তো সেটা ক্যাচ করতে গেলে আমাকে কিভাবে কথা বলা শুরু করতে হবে। তো এই যে সম্পূর্ণ যে থেরাপিগুলো চলছে, যে সেশনগুলো কমপ্লিট হচ্ছে, একজন থেরাপিস্ট যখন মোটামুটি টোটাল বিষয়টাকে অনুধাবন করে বা বিষয়টাকে বুঝে নিয়ে, তার 3টে সেশন লাগবে কি 4টে সেশন লাগবে, তিনি বুঝেন। ওই অস্ট্রেলিয়াতে ওই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারে মাত্র 2টো সেশন লেগেছিল, যে কিনা ছাদের উপরে উঠতে ভয় পেত, হঠাৎ তার প্রফেশন চেঞ্জ করার কথা ভাবতে শুরু করেছিল, যে রড বাইন্ডিং আর চেক করবো না, দরকার নেই। হ্যাঁ, তা সেই যুবক, সে যখন গ্রেগ ব্রাইসের কাছে থেরাপি করাতে এসেছিল, গ্রেগ ব্রাইস তার কোনো ইতিহাস জিজ্ঞেস করেনি, কেন তার ফোবিয়া একেবারেই জিজ্ঞেস করেনি, সেও বলেনি। ইনফ্যাক্ট বলাও মুশকিল, কারণ অবচেতন সমস্যা বাই ডেফিনেশন আমরা আমাদের সচেতন মন কারণটা জানতে পারে না। আমরা কারণ সম্পর্কে সচেতন নই বাই ডেফিনেশন। অবচেতন সমস্যার সংজ্ঞা অনুযায়ী আমরা কিন্তু অ্যাকচুয়ালি এমন একটা সমস্যার সম্মুখীন যেখানে আমরা তার সম্পর্কে সচেতন নই। ফলে ও বলবে কি করে কারণটা, ও তো জানে না, ও তো সচেতনভাবে কারণটা জানে না। সুতরাং একজন থেরাপিস্ট বা হ্যাঁ। একজন চিকিৎসক যদি বলা হয়, তাকে চিকিৎসক হিসাবে যদি তাকে সম্বোধন করা হয়, তার ক্লায়েন্ট পুরোপুরি সুস্থ হলো কিনা? তারা তো তাদের থেরাপি যখন অফিসিয়ালি ডিক্লেয়ার করেছেন, তার পদ্ধতি কিভাবে কাজ করা হচ্ছে সেগুলোও তারা বলছেন, প্রয়োগও করছেন। কিন্তু সেই পদ্ধতি প্রয়োগ করার পরে যখন একজন ক্লায়েন্ট পুরোপুরি সম্পূর্ণ সুস্থ হচ্ছে বা উপসর্গগুলো পুরো সম্পূর্ণরূপে নিরাময় হচ্ছে, সেটা তারা জানছেন কিভাবে? হ্যাঁ, এখানে যে ক্লায়েন্ট সে টের পায়, সে একটা ইন্ডিকেশন পায় যে আমি ভালো হয়ে গেছি এবং এই ভালো হওয়াটা চিরকালীন ভালো হয়েছে, এইটা সে বুঝতে পারে। সেটা তো ক্লায়েন্ট বুঝতে পারছে, কিন্তু সেটা থেরাপিস্ট কি করে জানতে আচ্ছা আচ্ছা, পারছে? থেরাপিস্ট ক্লায়েন্টকে বলে যে তুমি যদি বিশেষ ভালো বোধ করো, সেটা আমাকে রিপোর্ট করবে। থেরাপিস্ট প্রত্যেকটা সেশনের পর একটা ফিডব্যাক নেয় যে সেশনটা কেমন গেল। যেমন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে বলা হয়েছিল যে তুমি প্রথম সেশনে কোনো পরিবর্তন টের পেলে? সে বলল না। তারপরে সেকেন্ড সেশনটা যখন হয়ে গেল, তখনও তাকে বলা হলো তুমি কি কোনো পরিবর্তন টের পেলে? সে বলল না। হ্যাঁ, তার মানে সে প্র্যাকটিক্যালি কোনো ফিডব্যাকই দিল না। তারপরে এখানটা একটু স্পেশাল ঘটনা ঘটেছিল অবশ্য। তারপরে ও থার্ড সেশনে আর এলো না। যেহেতু ও কোনো পজিটিভ ফিডব্যাক দেয়নি, থেরাপিস্ট বলেছিল তুমি থার্ড সেশনে এসো পরের সপ্তাহে। সাধারণত সপ্তাহে একটা করে সেশন হয়, তা পরের সপ্তাহে ওকে টাইম দিয়েছিল। তা ও থার্ড সেশনে এলো না, কোনো যোগাযোগই করলো না। তা থেরাপিস্ট তো ভাবলো কি কি হলো কে জানে। হ্যাঁ, তা ও কোনো পজিটিভ ফিডব্যাক দেয়নি, কিন্তু সেকেন্ড সেশনের পরেও পজিটিভ ফিডব্যাক দেয়নি, কিন্তু ও কন্ট্যাক্ট লিঙ্ক ফেলিওর করে দিল। তারপরে বোধহয় মাস কয়েক পর তার সঙ্গে একদিন রাস্তায় দেখা হয়ে গেছে গ্রেগ ব্রাইসের। তখন সে ওর সঙ্গে সঙ্গে গ্রেগ ব্রাইসকে বলে বসলো যে সরি, আমি একদম আপনাকে রিপোর্ট করতেই ভুলে গেছিলাম যে আমি সেরে উঠেছি। আমার সমস্যাটা ওই সেকেন্ড সেশনের কিছুদিন পরেই ভ্যানিশ হয়ে গেল, এবং আমি এখন সম্পূর্ণ সুস্থ, এবং আমি এখন আমার ওই প্রফেশনেই আমি আছি, এবং আমি আমার কনস্ট্রাকশন সাইটে আপনাকে ইনভাইট করছি। আপনি আমাকে সারিয়ে তুলেছেন, আপনি আমার কনস্ট্রাকশন সাইটে আসুন, লিফটে করে উপরে উঠবেন। হ্যাঁ, আমি আপনাকে আমার কাজকর্ম দেখাবো, এবং যা হয় মানে রীতিমতো সে গ্রেগ ব্রাইসকে ট্রিপ অফার করে দিল। তাতে গ্রেগ ব্রাইস বুঝতে পারলো যে লোকটা যে কোনো কারণেই হোক অন্যমনস্ক হয়ে গেছিল, সে সেরে ওঠার পরে রিপোর্ট করতে ভুলে গেছিল। হ্যাঁ, এবং তার জন্য সে ক্ষমাও চেয়েছিল। হ্যাঁ, তা এই অবস্থাতে সে ইনভাইট করলো, এবং তার কথাবার্তা বলার যে কথাবার্তা বলা, ইনভাইটেশন, বডি ল্যাঙ্গুয়েজ, কথার টোন, এসব দেখে গ্রেগ ব্রাইস বুঝে গেল যে সে চিরকালীন ভাবে সেরে এটা উঠেছে। তো আপনি একটা ছোট্ট ঘটনার একটা উদাহরণ হ্যাঁ, এটা দিলেন, একটা সিঙ্গেল উদাহরণ। উদাহরণ দিলেন, কিন্তু আমি হ্যাঁ। জানতে চাইছি যে একজন থেরাপিস্ট
হুম। তিনি তার ক্লায়েন্ট পুরোপুরি সুস্থ হয়েছেন সেটা তিনি জানতে পারছেন কি করে? হ্যাঁ, এখন স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং এর স্ট্যাটিস্টিক্স তো একটা ইন্ডিভিজুয়ালের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে না, লার্জ নাম্বার অফ পার্সনের ফিডব্যাকের উপর ডিপেন্ড করে। তা সেইখানে কেউ সেরে উঠলো কিনা জানবার জন্য পিএসটি যখন শেষ হয়ে যায়, মানে ফর্মাল থেরাপিটা যখন শেষ হয়ে যায়, সাধারণত ওই 3টে সেশন কি ওরকম সময় পর, হ্যাঁ, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অবশ্য অসাধারণ কেস, 2টো সেশনে সে সেরে উঠেছে, কিন্তু সাধারণত 3টে সেশন কি 4টে সেশন লাগে। তা সেই মোট কথা যতগুলো সেশনই লাগুক, একটা সময় ওই সেশনগুলো ফিনিশ করে থেরাপিস্ট বলে যে ফর্মাল থেরাপি শেষ হয়ে গেছে। এবারে যেদিন ফর্মাল থেরাপিটা শেষ হয়ে গেল, তারপর ক্লায়েন্টকে ছেড়ে দেওয়া হয় তার নিজেরই অবচেতন মনের জগতে। তখন সে বাড়ি চলে যায়, সে নিজের মতো থাকে এবং সে তার নিজের নর্মাল লাইফ নিয়ে থাকছে। হ্যাঁ, এবং পিএসটি আবার একটা অনগোয়িং প্রসেস। পিএসটি কিরকম প্রসেস, যে সঙ্গে সঙ্গে যে ওই পার্টিকুলার সেশনেই যে ইয়ে খেলা শেষ হয়ে যাবে, নট নেসেসারিলি। অর্থাৎ আমার নর্মাল লাইফের হ্যাঁ। ক্ষেত্রেও সেই যে থেরাপিটা হলো, সেই থেরাপিটা আমার অবচেতন মনকে কাজে লাগাচ্ছে সুস্থ হওয়ার জন্য। না, আমার ব্যাপারটা normal হচ্ছে life-এ। একটা গিট লেগেছে, ধরা যাক একটা দড়িতে সাংঘাতিক গিট লেগেছে, গিটটা এমন জটিল হয়ে গেছে যে গিটটাকে খোলা যাচ্ছে না। তখন করা হয় কি, প্রথমে গিটের ওই মূল জায়গাটা, যেখানটা সব থেকে মানে কঠিন অঞ্চল, ওই জায়গাটাকে নোক ফোক দিয়ে যেভাবে হোক আমরা আলগা করে দিই। যেই ওই জায়গাটা আলগা হয়ে গেল, তারপরে গিটটা ক্রমশ আস্তে আস্তে নিয়ে মানে পরবর্তী কিছু সময় ধরে বাকিটা পুরো খুলে একদম প্লেন হয়ে গেল, মানে একদম সিম্পল হয়ে গেল। মানে নর্মাল লাইফের ক্ষেত্রে ওই 3-4টে সেশনের ওই পরে সেটা কাজ ফর্মাল থেরাপিতে ওই গিটটা খুলে দেওয়া হয়, গিটটা খুলে দেওয়ার পরে ক্লায়েন্ট বাড়ি চলে এলো, তারপরে তাকে সময় দেওয়া হয়, বা তখন সে তার অটোমেটিক অবচেতন মন তখন তার দড়িগুলোর বাকি অংশকে, হ্যাঁ, পুরো দড়িটাকে তখন সে টান টান করতে থাকে। তার জন্য একটা সময় দিতে হয়। তো সেই গিটটা খুলে দেওয়াটা ফর্মাল থেরাপির মধ্যে হয়। তারপরে যখন দড়িটা পুরোটা খুলতে থাকে, হ্যাঁ, সে বা বাকি অংশটা খুলতে থাকে, সেইটার জন্য একটা টাইম দেওয়া হয়। সেই টাইমটা জেনারেলি 1 বছর মতো দেওয়া হয়। হ্যাঁ, দেখা গেছে যে 1 বছরের মধ্যে ওই পুরো দড়িটা খুলে যাবে, একদম সিম্পল হয়ে যাবে। তো সেই 1 বছর টাইমটা, এখন আপনার প্রশ্নটা অবশ্য থেকেই যাচ্ছে যে সেই 1 বছর টাইম তো দেওয়া হলো, কিন্তু সেই 1 বছরের মধ্যে সে রিকভার করলো কিনা আমি বুঝবো কিভাবে? হ্যাঁ, তাকে বাড়িতে ফর্মাল থেরাপি শেষ হওয়ার পর সেই বাড়িতে 1 বছর থাকলো, থেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করলোই না, যেহেতু থেরাপিস্ট বলে দিয়েছে যে হ্যাঁ। ফর্মাল থেরাপি কমপ্লিট। এবার আপনি আপনার নর্মাল সে লাইফে ওই 1 বছর থেরাপিস্টের সঙ্গে এমনিতে কোনো যোগাযোগই করলো না, তা ওই 1 বছরে কি করে সারলো এটা আমি জানবো। হ্যাঁ, তার জন্য অস্ট্রেলিয়াতে সায়েন্টিফিক ইনভেস্টিগেশন হয়। অস্ট্রেলিয়াতে ওই আমার মনে হয় অমুক সুতরাং তমুক ওইভাবে সিদ্ধান্ত টানা হয় না, যে আমি দারুণ একটা পদ্ধতি অ্যাপ্লাই করেছি, ও নিশ্চয়ই সেরে উঠবে, আমার আর খবর নেওয়ার দরকার নেই, ওই অ্যাটিচিউডটা ওখানে নেই। ওরা সায়েন্টিফিক পুরো, ওরকম আমার মনে হয় অমুক সুতরাং তমুক এইভাবে, বা কোনো বিখ্যাত ব্যক্তি বলেছে অমুক সুতরাং তমুক, এইভাবে সিদ্ধান্ত হয় না। ওখানে একদম ইম্পিরিক্যালি জিনিসটাকে যাচাই করা হয়, অর্থাৎ ভেরিফিকেশন ইজ দি পারফেক্ট প্রুফ অফ এ থিওরি। সেটা কিরকম? সেই ভেরিফিকেশনটা করা হয় এইভাবে, সাইন্টিফিক্যালি ওরা ক্লায়েন্টকে বা বলে দেয় যে ফর্মাল থেরাপি শেষ হওয়ার 4 মাস পরে তোমার বাড়িতে একটা চিঠি যাবে, খামে বন্দি, এই সেলফ অ্যাড্রেসড এনভেলপ একটা ব্যাপার ছিল না আমাদের, ওই স্ট্যাম্প ফ্যাম্প লাগানো থাকতো, খরচ তেমন হতো না। তো সেখানে কোশ্চেনিয়ার পাঠানো হবে, ইয়েস নো কোশ্চেন, খুব সিম্পল, জাস্ট হ্যাঁ না বলবে যে অমুক উপসর্গটা বিদায় নিয়েছে নাকি বিদায় নেই। হ্যাঁ, আর লাস্টে একটা কমেন্ট সেকশন থাকে, ইচ্ছা করলে তুমি ওখানে কমেন্ট করতে পারো, যদি কিছু রিমার্কস দেওয়া যদি কোনো রিমার্কস তুমি করতে চাও, আবার রিমার্কস তুমি নাও করতে পারো। তা ওই যে ইয়েস নো কোশ্চেনগুলো পাঠানো হয়, ওটাতে অ্যান্সার করতে 10 মিনিট মতো সময় লাগে। হ্যাঁ, টিপিক্যালি 10 মিনিট সময় লাগে এই কোশ্চেনারটা ফিল আপ করতে। তা সেই 10 মিনিটে যে কোশ্চেনারটা ফিল আপ হয়ে গেল, তারপরে পোস্ট অফিসে গিয়ে সেটাকে পোস্ট করে দিল। এবং তখন অবশ্য পোস্ট অফিস জনপ্রিয় ছিল, পিএসটি যখন আবিষ্কার হচ্ছে। যাই হোক, এখনো হয়তো পোস্ট অফিস অস্ট্রেলিয়াতে চালু আছে। আর যদি এখন তো ইমেলে হতে পারে, এখন ইমেলে হতে পারে বা হোয়াটসঅ্যাপে হতে পারে। অর্থাৎ তার থেকে মূল কনসেপ্টটা হচ্ছে কোশ্চেনার পাঠানো হয়, যে তার কাছ থেকে ফিডব্যাক নেওয়া হয়। এবং ফিডব্যাকটা অস্ট্রেলিয়ানরা একাধিকবার নেয়, প্রথম 4 মাসের মাথায় একবার নেয়, আর একদম 12 মাসের মাথায় আরেকবার নেয়। এইভাবে মিডল স্টেজ একটা ফিডব্যাক নেয় 4 মাসের মাথায়। হ্যাঁ, বেশ কিছু লোক বোধহয় 4 মাসের মধ্যেই পুরো রিকভার করে, আর কিছু লোকের একটু অপেক্ষাকৃত সময় লাগে। হ্যাঁ, তাদের আরো সূক্ষ্মভাবে রিকভারি হয়, তারা মানে তাদের রিকভারিটা মোর সাটল, এবং সেই কারণে তারা হয়তো 11 মাসের মাথায় কি 9 মাসের মাথায় রিকভার করে গেল। অর্থাৎ এখানে তাহলে আমরা প্রসঙ্গত উল্লেখ্য, জিন্টিলাসের রিকভার করতে সময় লেগেছিল 9 মাস। আচ্ছা, জিন্টিলাস তো একসময় হাল ছেড়ে দিচ্ছিল যে আমার বোধহয় ফিয়ারটা যাবেই না, মেলবোর্নে ফিরে এলো,
হ্যাঁ, ও ইয়েতে সিডনিতে গেছিল থেরাপি করাতে। ফিয়ারটা থেরাপিস্টকে বললো যে আই ওয়ান্ট টু ক্লিয়ার এ ফিয়ার দ্যাট আই ক্যান অ্যাজ লং দ্যাট আই ক্যান অ্যাজ লং অ্যাজ আই রিমেম্বার, এরকম একটা কি বলেছিল। হ্যাঁ, অর্থাৎ যতদূর আমি মনে করতে পারি আমার স্মৃতি চালু আছে ততদূর অতীত থেকেই আমার এই ভয়টা চলে আসছে। হ্যাঁ, যতদূর স্মৃতি চালু আছে ততদূর অতীত থেকে ভয়টা চলে আসছে। জানি না এই ভয়টা মানে পূর্বজন্মের আচ্ছা, এই কারণ যে থেকে এই আসছে যে কিনা। সম্পূর্ণ পদ্ধতি, এর মধ্যে যদি এরকম কোনো কেস রয়েছে যে যেখানে দেখা গেছে যে 4 মাসের মাথায় যখন কোনো ক্লায়েন্টের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হচ্ছে তখন সে বলছে তার কোনো রকম ইমপ্রুভ হয়নি, সেক্ষেত্রে কি আবার তাকে স্পিচ থেরাপি বা যে থেরাপি করা হয়েছে PST পিএইচডি সেই সেশন করা হয়েছে, নাকি ওই যে কটা করা হয়েছিল সে কটাই থাকবে? না, হয়তো করা হয়েছে, এটা আমি ঠিক এক্সাক্ট জানি না। হ্যাঁ, নিশ্চয়ই কিছু একটা টার্গেট আছে, কেন ওরকম মাঝখানে একটা কোশ্চেনার পাঠানো হয়, একটা কিছু টার্গেট আপনি যেটা বললেন হতে পারে। যে হয়তো কারোর ওই 4 মাসে ইমপ্রুভমেন্ট হয়নি, তখন তাকে হয়তো একটা 5th সেশন দিয়ে দেওয়া হলো, হ্যাঁ, 5ম মাসে হতে পারে। এবার তারপরে নেক্সট আবার কবে ফিডব্যাক নেওয়া হচ্ছে? ওই 4 মাসের পরে, একদম 12 মাসের পর। অর্থাৎ এই যে ফিডব্যাক নেওয়া হচ্ছে, হ্যাঁ, এই 1 বছরের মাথায় যখন ফিডব্যাক নেওয়া হচ্ছে সেই ফিডব্যাকের ওটাই সাধারণত ফাইনাল ফিডব্যাক হচ্ছে 1 বছরের মাথায় যেটা ওই নেওয়া হচ্ছে। ফিডব্যাকের ওপর বেস করেই, অর্থাৎ একটা সম্পূর্ণ বছরে 365 দিনের মধ্যে কতগুলো ক্লায়েন্টকে থেরাপি দেওয়া হয়েছে এবং তারা কতটা সুস্থ হয়েছে তার উপরেই স্ট্যাটিস্টিক্যালি একটা সংখ্যা তৈরি করা হচ্ছে যে কত পার্সেন্টেজ এর রিকভারি রেট। এক্স্যাক্টলি রাইট ইউ আর। এবং এই কোশ্চেনারের ভিত্তিতেই কিন্তু অস্ট্রেলিয়াতে লং টার্ম রিসার্চ হচ্ছে, যেটাকে ওরা এখন বোধহয় ইন্টারনেটে দেখেছিলাম যে ওটাকে ওরা নাম দিয়েছিল লং টার্ম রিসার্চ। এবং এই কোশ্চেনারটা তো প্রত্যেকের জন্য 2খানা করে হচ্ছে, এবং 1 বছর হচ্ছে তার টোটাল ডিউরেশন সাধারণত। তা এই কোশ্চেনারটা হাজার হাজার অস্ট্রেলিয়ানের ওপরে অ্যাপ্লাই করা হয়েছে। হ্যাঁ, এবং এই যে থেরাপি হাজার হাজার অস্ট্রেলিয়ানকে অফার করা হয়েছে, এবং ওদের দেশে এইগুলোতে রেসপন্স, সবাই রেসপন্স না করলেও এর ভালো রকম একটা রেসপন্স হয়েছে এই এই হাজার হাজার এই অস্ট্রেলিয়ানদের এই যে মধ্যে। এই যে অভিনব চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়েছে প্রথম বিশ্বের দেশ অস্ট্রেলিয়ায়, এবং অস্ট্রেলেশীয় মহাদেশের বাইরে খুব বেশি এর পরিধি বিস্তার এখনো পর্যন্ত করে ওঠেনি অ্যাজ পার ইয়োর রিসার্চ অ্যান্ড নলেজ। হুম, তো সেইখানে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষ বা পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে যদি কেউ এই থেরাপি সম্বন্ধে থেরাপি নিতে চায় সেটা কি পসিবল? আপাতত আমি যতদূর জানি যে অস্ট্রেলিয়াতে যেতে হবে এরকম একটা ব্যাপার আছে। আর এখন ইন্টারনেটে করোনা জমানাতে আমরা যেটা দেখলাম, যেভাবে জুম, স্কাইপে, তারপরে গুগল মিট জনপ্রিয় হয়ে উঠলো, অর্থাৎ ভার্চুয়াল মিটিং। তা পিএসটির যা পদ্ধতি আমি জেনেছি, টু দি বেস্ট অফ মাই নলেজ, এটা তো কোনো ফিজিওথেরাপির মতো শরীরে কোনো অংশকে তো প্রেস করছে না, বা বা বডি কোনো কন্ট্যাক্টের মধ্যে যাচ্ছে না, body কোনো contact এ ওষুধ যাচ্ছে। খাওয়াচ্ছে না, বা ইঞ্জেকশন দিচ্ছে না। তা একেবারে নন ইনভেসিভ থেরাপি, এমনকি তাকে কোশ্চেনও করছে না, মানে তার ইতিহাস ভূগোল জানতে চাইছে না। তা এরকম একটা অবস্থাতে শুধু একটা কিছু কথা বলে যাচ্ছে, অডিও, হ্যাঁ, সেটাকে আপনি লেকচার বলুন বা যাই বলুন, কিছু কথা বলে তাহলে যাচ্ছে, সেক্ষেত্রে আর তো আরেকজন কথাগুলো শুধু শুনে যাচ্ছে। সেক্ষেত্রে তো আমরা তো কোভিড না, পিরিয়ডে হ্যাঁ, এ তো জুমে করাই যায়। কোভিড পিরিয়ডের সময় থেকেই তো অনলাইন ক্লাস, ছোট ছোট হ্যাঁ, বাচ্চাদের থেকে শুরু করে একেবারে মাস্টার ডিগ্রি এবং পিএইচডি লেভেলেও আমরা দেখেছি অনলাইন ক্লাসের যে বিষয়টা তৈরি হয়েছিল, সেই রকম অনলাইন মিটিংয়ের মাধ্যমেও তো হ্যাঁ, থেরাপি নেওয়া যেতে পারে। নেওয়া যেতে পারে বলে আমার এমনিতে মনে হয়, কিন্তু একটা ফ্যাক্টর আছে, দের ইজ এ ক্যাচ পারহ্যাপস। ক্যাচটা হচ্ছে যে থেরাপিস্ট ধরা যাক দক্ষিণ গোলার্ধে বসে আছে, আমি ভারতবর্ষে উত্তর গোলার্ধে বসে আছি, আমার সঙ্গে থেরাপিস্টের জুমে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সেটা একটা অস্ট্রেলিয়ান টাইমিং দিল, আমি ইন্ডিয়ান টাইমিংয়ে ম্যাচ করে আমি বসে গেলাম। আমি চোখ, ধরা যাক আমি আমার এই ছাদে যেরকম বসেছি, এই ছাদেই আমি এই চেয়ারেই বসলাম, এবং দুটো চোখ বন্ধ করলাম, মেরুদণ্ড সোজা রাখলাম, সরল রাখলাম, নেক বা ঘাট সরল রাখলাম। তারপরে আমি বললাম যে এবার আপনি কথা বলা শুরু করুন। থেরাপিস্ট দক্ষিণ গোলার্ধ থেকে কথা অডিও ছাড়লো, জুমে চলে এলো উত্তর গোলার্ধে। আচ্ছা, এবারে আমি কান নামক ইন্দ্রিয় দিয়ে সেগুলো শুনছি, আর কনসাস মাইন্ডকে শিথিল অবস্থাতে রেখে দিয়েছি। অর্থাৎ কনসাসলি আমি কোনো কিছু ভাবছি না, কনসাসলি আমি কোনো কিছু কথাও বলছি না, কনসাসলি আমি আঙুলও নাড়াচ্ছি না,
মানে কনসাসলি আমি শরীরকেও স্টিল রাখার চেষ্টা করছি, আমি কনসাসলি জিভকেও স্টিল রাখার চেষ্টা করছি, এবং কনসাসলি আমি আমার থট ব্যাপারটাকেও স্টিল রাখার চেষ্টা করছি। মানে আমাদের ভারতীয় দর্শন আছে না, থট, স্পিচ আর ডিড, 3 রকম কর্ম হয়। ভাবাটাও কর্ম, কথা বলাটাও কর্ম, আবার বডি মুভমেন্ট করাটাও কর্ম। তাই 3 রকম কর্মকেই আমি সুইচ অফ রেখে দিয়েছি কনসাস লেভেলে। তো কনসাসলি আমি ভাবছি না, কনসাসলি আমি কথা বলছি না, কনসাসলি আমি আঙুল নাড়ছি না, কোড ল্যাঙ্গুয়েজে কিছু বোঝাচ্ছি না, কনসাসলি আমি বডি মুভমেন্ট করছি না। তা এরকম অবস্থাতে আমি সত্যি সত্যি পৌঁছে গেলাম, এবং থেরাপিস্ট ওদিক থেকে সত্যি সত্যি তার লেকচার শুরু করলো। হ্যাঁ, এবং আমাকে বলা হলো যে 1 থেকে 1.5 ঘন্টা তুমি চোখ বুজে থাকবে। টিপিক্যাল সেশন হচ্ছে, প্রথম সেশনটা একটু বেশি লেন্থে হয়। তো সেক্ষেত্রে আপনি এই যে যে ক্যাচটার কথা বলছেন সেটা কি? ক্যাচটা বলছি, ক্যাচের প্রবলেমটা বলছি। ধরা যাক আমি এরকম চোখ বুজে থেরাপি শুরু করে দিলাম, এইবার আমার বাড়িতে কেউ এসে কলিং বেল বাজালো, এবং আমাকে তখন সিঁড়িকোটা দিয়ে নিচে নামতে আমি বাধ্য হলাম। হ্যাঁ, আমার থেরাপির মাঝখানে ইন্টারাপশন হয়ে গেল। কিন্তু আমি যদি আজকে মেলবোর্নে থাকতাম বা অস্ট্রেলিয়াতে থাকতাম, তার তাহলে তার চেম্বারে চেম্বারে থাকতাম, সেখানে আমাকে কোনো আগন্তুক ডিস্টার্ব করতে পারতো না। নাম্বার 1 ক্যাচ। নাম্বার 2 আরও ক্যাচ আছে, আরও ক্যাচ হতে পারে। সেটা হচ্ছে যে আমি যে থেরাপিস্টকে ঢপ দিচ্ছি না তার কি মানে আছে? আমি হয়তো এরকম পা দোলাচ্ছি, আমি হয়তো এরকম এরকম করছি, আমি হয়তো বডি মুভমেন্ট কোনো না কোনো করে চলেছি, কিন্তু আমি জুমে ক্যামেরাটা কেমনভাবে ফিট করেছি যে আমার মুখটা স্থির আছে, ওইটা থেরাপিস্ট দেখে হয়তো থেরাপিস্ট ভাবছে আমার পুরো হোল বডিটাই স্থির আছে। হ্যাঁ, এরকম হতে পারে। আমি তো জুমে আমার ফুল বডিকে যদি এক্সপোজ না করি, আমি আমার ওয়েব ক্যামে যদি শুধুমাত্র মুখটা দেখাই, এবং মুখটাতে আমি সত্যি সত্যি চোখ বন্ধ দেখাচ্ছি, আমি সত্যি সত্যি মুখ বন্ধ দেখাচ্ছি, কিন্তু আমি হাত পা নেড়ে যাচ্ছি, বা আমি হয়তো সেক্ষেত্রে আমার ফিজিক্যালি অ্যাপিয়ার হলে আমার থেরাপি নিতে অনেক সুবিধা হবে, এবং সেটা না, আমার থেরাপিস্ট কনফার্ম করতে পারবে যে তুমি সত্যি স্টিল ছিলে। সেক্ষেত্রে আমার থেরাপিটা ঠিকমতো প্রয়োগ করা যায়। এখানে কি হচ্ছে, এখানে আমি যদি অন্যদিকে বডি মুভমেন্ট করি, বা আমি যদি শুধু তাই নয়, আমার বাড়িতে তো অন্য নয়েজ আসতে পারে। হ্যাঁ, আমার বাড়িতে কোনো ফ্যামিলি মেম্বার বা ভাড়াটে বা ইভেন কোনো একটা জিনিস হঠাৎ দুম করে রান্নাঘরে একটা জিনিস পড়ে গেল, তার একটা আওয়াজ হলো, সেই নয়েজটা কিন্তু ইন্টারাপশন করে ফেলতে পারে। অর্থাৎ আমার বাড়ির মধ্যে একটা নয়েজ ক্রিয়েট হয়ে যেতে পারে, যেটা থেরাপিস্ট হয়তো শুনতে পাচ্ছে না, বা শুনতে পেলেও সে ভাবছে ওটা মৃদু নয়েজ, কিন্তু আমার কাছে মৃদু হচ্ছে না। অর্থাৎ যদি মানে জেনারেল কোনো চিকিৎসার ক্ষেত্রে যদি কোনো রকম অপারেশনের কথা বলা হয়, সেটা তো আমার বাড়িতে বসে হচ্ছে না, সেটা অপারেশন থিয়েটারে হচ্ছে। ও, ঠিক সেই রকম ক্লায়েন্ট তো মিউট কন্ডিশনে রাখতে পারে জুম কনফারেন্সকে। হ্যাঁ, সে তো জুমের যে যখন অ্যাপিয়ার হচ্ছে, তখন তো সে নিজের অডিওটাকে হয়তো মিউট করে দিচ্ছে, কারণ সে জানে তাকে কথা বলতে হবে না। ফলে সে তার জুম মিটিংটাতে মিউট অপশনে ক্লিক মারতে পারে। এবার থেরাপিস্ট দেখলো যে ঠিক আছে, ক্লায়েন্ট মিউট থাকার তো এমনিতেই কথা, আর থেরাপিস্ট কথা বলছে। এবার যে বাড়ির মধ্যে আওয়াজগুলো থেরাপিস্ট জানতে পারে না, তবে আপনি যে সমস্ত ক্যাচেস গুলো বলছেন তার মধ্যে ধরুন মিউট অপশনটা, সেটা হয়তো থেরাপিস্ট বলে দেন মিউট করবেন না, আচ্ছা, বা অন্যান্য কিছু করবেন। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে কোনো আগন্তুক হয়তো এসে কলিং বেল টিপলো, বা অন্য কোনো নয়েজ হলো, ঘরের ভেতরে হতেই পারে। এবার সেটাই আমি বলতে চাইছি যে জেনারেল কেসের ক্ষেত্রে যেমন আমাদের কোনো রকম অপারেশন যদি করা হয়, সার্জারি করা হয়, সেটা অপারেশন থিয়েটারে হয়, সেটা নার্সিংহোম হতে পারে বা হসপিটালে হতে পারে। ঠিক সেই রকম থেরাপিটা থেরাপিস্টের চেম্বারেই হবে, সেটা সব থেকে সুইটেবল। অ্যাকচুয়ালি ফেস টু ফেস থেরাপিটাই আদর্শ, মানে ইন পারসন অ্যাটেন্ডেন্স দিতে হবে, ওটাই সব থেকে সুটেবল। থেরাপিস্ট তোমাকে প্রতি মুহূর্তে মনিটর করতে পারছে তুমি এক্স্যাক্টলি কি কন্ডিশনে ছিলে। তবে একদম প্রপার কোন কন্ডিশনে কোন মানে রুলস রেগুলেশন মেনটেন করে আমাকে এই থেরাপিটা নিতে হবে, সেইভাবে যদি আমি জুম মিটিংয়েও যদি আমি নিতে পারি, সেটা কার্যকর হবে। হ্যাঁ, সেটা কার্যকর হবে, কিন্তু ওদিকে থেরাপিস্টকে তো নিজের কাছে নিজে কনফার্ম হতে হবে। তুমি হয়তো জানো যে আমি সৎ পথে বা আমি সিনসিয়ারলি কাজ করেছি, সেটা এটা তো গেল মানে অনেক দূর থেকে আমি থেরাপিটা নিতে পারছি কিনা। আরেকটা যেটা বিষয় আমরা আগের আলোচনা পর্বে আমরা আলোচনা করেছিলাম, যেটা আপনিও প্রসঙ্গ উল্লেখ করেছিলেন, যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা হলেও এই থেরাপির ট্রেনিং নেওয়া যেতে পারে, থেরাপিস্ট হওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই থেরাপির প্রশিক্ষণ নেওয়া যেতে পারে। হ্যাঁ, অস্ট্রেলিয়া ওয়েলকাম করেছে। অস্ট্রেলিয়াতে একটাই ইনস্টিটিউট আছে, বা সারা পৃথিবীতে একটাই ইনস্টিটিউট আছে যেখানে এই থেরাপি ট্রেনিং দেওয়া হয়, অর্থাৎ প্রফেশনাল তৈরি করা হয়। এবং সেই ইনস্টিটিউটটা একসময় ইয়েতে ছিল, অরিজিনালি সিডনিতে ছিল যখন থেরাপিটা আবিষ্কার হচ্ছে। যখন সিডনিতেই থেরাপিটা আবিষ্কার হয়েছে, ইনস্টিটিউটটাও সিডনিতে ছিল। তারপরে ফ্র্যাঙ্ক রাইটের মৃত্যুর পরে ওটা ব্রিসবেনে চলে যায়।
গ্রেগ ব্রাইস তখন ট্রেনিং সেন্টারটাকে ব্রিসবেনে নিয়ে যায়। রিসেন্টলি গ্রেগ ব্রাইস রিটায়ার করে গেছে, মানে সে আর এখন ট্রেনিং দেয় না, সেদিক থেকে সে রিটায়ার করে গেছে। এবং করোনা জমানাতেই আমি জিন্টিলাসকে হোয়াটসঅ্যাপ ভয়েস কলে ফোন করে আমি জানতে পেরেছিলাম যে গ্রেগরি ব্রাইস এখন অকেশনালি ট্রেনিং সেন্টারে দর্শকের মতো আসে। হ্যাঁ, এখন নাকি অবজারভার হিসেবে এখন- আসছেন যে ট্রেনিং সেন্টারে ঠিকমতো ট্রেনিং হচ্ছে এবং না। একটা নিউ জেনারেশনকে উনি হ্যান্ড ওভার করে দিচ্ছেন ট্রেনিং এর দায়িত্বটা, মানে ট্রেনিং এর প্রধান দায়িত্বটা। এখন প্রিন্সিপাল ট্রেনার যে সে একজন মহিলা, হ্যাঁ, তার নাম বেলিন্ডা হকিন্স। তা বেলিন্ডা হকিন্সকে এখন চিফ ট্রেনার বা মেন ট্রেনার বানিয়ে দিয়েছে। এবং বেলিন্ডা হকিন্স আবার ক্যানবেরাতে শিফট করেছে সেন্টারটাকে, এখন অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে অবস্থিত। তা হ্যাঁ, আমরা তা আমরা এবার প্রায়- হ্যাঁ, এখন ক্যানবেরাতে যেতেই হবে এই থেরাপিটা শিখতে গেলে। হ্যাঁ সরি, তার আগে কোশ্চেনটা উত্তর দিয়ে দিই যে ক্যানবেরাতে এই ট্রেনিং সেন্টার ওয়েলকাম জানাচ্ছে। অস্ট্রেলিয়ার যে কোনো প্রদেশের লোক আসতে পারে এবং পৃথিবীর যে কোনো দেশের লোক আসতে পারে। অস্ট্রেলিয়ার যে কোনো প্রদেশ এবং অস্ট্রেলিয়ার বাইরে থেকে যে কোনো দেশকে ওয়েলকাম জানাচ্ছে, অর্থাৎ ভারতকে ওয়েলকাম জানাচ্ছে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি এই প্রশিক্ষণ নিতে পারি এবং এই একজন মানে প্রশিক্ষণপ্রাপ্ত থেরাপিস্টের মতো আমি এই থেরাপি নিয়ে কাজও করতে পারি। এই থেরাপি কোর্সটাতে সফলভাবে উত্তীর্ণ হতে হবে। এখানে যদিও একাডেমিক যোগ্যতা অফিসিয়ালি মিনিমাম 10+2 যথেষ্ট, কিন্তু এখানে অন্য ধরনের কিছু যোগ্যতা লাগে যেগুলো খুবই উচ্চমানের যোগ্যতা। মানে এখানে কিন্তু অন্য একটা দিক দিয়ে বিশেষ যোগ্যতার ব্যাপার আছে। যেমন তার আমি পয়েন্ট বলি যে একটা যোগ্যতা হচ্ছে যে জেনুইন ইন্টারেস্ট থাকতে হবে মানুষকে সারিয়ে তোলার জন্য বা সাহায্য করার জন্য। ওই ফেক ইন্টারেস্ট হলে চলবে না, যে আমি পয়সা কামানোর জন্য সাইকোলজিস্ট হয়ে গেলাম বা সাইকোথেরাপিস্ট হয়ে গেলাম। হ্যাঁ, ওরকম অ্যাটিটিউড থাকলে হবে না। মানুষ যাতে নিজেকে নিজে সাহায্য করতে পারে তার জন্য তাকে সাহায্য করার সত্যিকারের ইচ্ছা থাকতে হবে, মানে পিপুল হেল্পার হতে হবে প্রকৃতভাবে। নাম্বার ওয়ান, এটা কজন হতে পারবে আমি জানি না, এটার মধ্যে এক ধরনের সিনসিয়ারিটির ব্যাপার আছে, এক ধরনের কি বলবো ভার্চুয়াস ব্যাপার আছে। হ্যাঁ, মানে পুণ্য শব্দটা তো ভারতে জনপ্রিয় না, পুণ্য কাজের একটা টেন্ডেন্সি থাকা দরকার। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে পাসিং ইন্টারেস্ট থাকলে চলবে না। মানে আমার ইন্টারেস্টটা যেন এই বিষয়টার প্রতি সাময়িক না হয়। অর্থাৎ আমি আজকে পিএইচডি শিখলাম, কালকে আবার আরেকটা জিনিস শিখতে চলে গেলাম, আমি পিএইচডি প্র্যাকটিস করলাম না, কিন্তু আমার ডিগ্রিটা আমার নেম প্লেটে লাগিয়ে রাখলাম। তবে অস্ট্রেলিয়ার এটাও বলছে আমরা আইনত কাউকে বাধ্য করতে পারি না যে তুমি একটা জিনিসে কোয়ালিফিকেশন করে ফেলেছো সুতরাং তোমাকে ওটাই প্রফেশন বানাতে হবে। এটা আমরা লিগ্যালি সারা বিশ্ব জুড়ে এটা সারা পৃথিবী জুড়ে মনে হয় কোনো দেশে এরকম এরকম আইন নেই যে যেটা নিয়ে পড়াশোনা করেছে সেটাকে প্রফেশন বানাতে বাধ্য। তো অস্ট্রেলিয়ানরা সেই বিচারে বলছে যে আমরা অবশ্যই আপনাকে জোর করব না, আপনি যদি আমাদের ট্রেনিং সেন্টারে একবার ডিগ্রিটা নিয়ে ফেলেন, আমাদের মানে পিএইচডির সার্টিফিকেটটা যদি নিয়ে ফেলেন, তাহলে ওই বিদ্যাটাকে প্রফেশন হিসেবে প্রয়োগ করতেই হবে, এটা আমরা বাধ্য করব না। তবে আমরা আপনাকে উৎসাহ দিচ্ছি যে আপনি যদি একবার ট্রেনিং নেন সেক্ষেত্রে আপনি এটাকে প্র্যাকটিস করুন, বা প্র্যাকটিস করার কথা মাথায় রেখে আপনি ট্রেনিংটা নিন। অর্থাৎ সব থেকে মানে প্রাইমারি যে শর্ত সেটা তারা বারংবার বলছে যে মানুষকে সম্পূর্ণরূপে সারিয়ে তোলার ইচ্ছা এবং মানসিকতা থাকতে হবে। এক্স্যাক্টলি ওরকম আমি ইন্টেলেক্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে কোনো রকম ইন্টেলেকচুয়াল জাহিরবাজি চলবে না। অর্থাৎ আমি সাইকোলজিস্ট, আমি প্রচুর ইংরেজি জানি বা প্রচুর হাইফাই টার্মিনোলজি জানি, আমি প্রচুর কঠিন থিওরি জানি, এইটা যেন মিডিয়াতে প্রচার না করা হয়। মিডিয়াতে কেন, থেরাপি ক্লায়েন্টের সামনেও এটা প্রচার করা চলবে না। এক কথা কোনো রকম বিদ্যার অহংকার দেখানো চলবে না। যদি কোনো রকম অহংকার বা সুপিরিয়রিটি এস্টাবলিশ করার টেন্ডেন্সি থেরাপিস্টের মধ্যে লক্ষ্য করা যায়, তাহলে ক্লায়েন্ট কিন্তু অবচেতনভাবে সেটা সেন্স করবে যে থেরাপিস্ট আমাকে ইনফিরিয়ার ডিক্লেয়ার করছে, নিজেকে সুপিরিয়র ডিক্লেয়ার করছে, সেক্ষেত্রে থেরাপি কাজ করবে না, থেরাপিস্টের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে। যে তাহলে আমরা এই প্রাইভেট সাবকনশাস বা নিজের প্রতি বিশ্বাসটা ধাক্কা খাবে। প্রাইভেট সাবকনশাস মাইন্ড থেরাপি অর্থাৎ পিএইচডি, হ্যাঁ, বিষয়টা কি? আমি ওই যোগ্যতাগুলো আরো পয়েন্ট বলি। আর একটা পয়েন্ট আছে, আমি ফার্স্ট পয়েন্ট কি বললাম, সেলফ পাসিং ইন্টারেস্ট থাকলে চলবে না। আরেকটা পয়েন্ট হচ্ছে যে ওই অহংকার দেখানো চলবে না। আরেকটা পয়েন্ট আছে নোবেল মেন্টালিটি থাকতে হবে সারিয়ে তোলার। রাইট, সেলফ ইন্টারেস্ট থাকা চলবে না। আমার ধান্দা, হ্যাঁ, জেনুইন ইন্টারেস্ট থাকতে হবে, নোবেল ইন্টারেস্ট। এক্স্যাক্টলি এটা অস্ট্রেলিয়ানরা বলছে জেনুইন ইন্টারেস্ট। হ্যাঁ, আমরা যেটা নোবেল বলি,
ওই ধর্মের ভাষায় হয়তো নোবেল হবে। মানে নোবেল প্রফেশন বা অস্ট্রেলিয়ানরা- নোবেল মেন্টালিটি। অস্ট্রেলিয়ার রিলিজিয়াস টার্মিনোলজি ইউজ করতে সাধারণত চায় না মনে হয়েছে। ওরা ওই নোবেল ফোবেল বললে আবার মানে তো এই সমস্ত রিলিজিয়ানের দিকে চলে যাবে। এই সমস্ত বিষয়গুলো তো আপনার বইতে নিশ্চয়ই উল্লেখ রয়েছে। হ্যাঁ বলছি, আরো পয়েন্ট আছে। একটা হচ্ছে জেনুইন ইন্টারেস্ট, আপনার ভাষায় নোবেল ইন্টারেস্ট। আচ্ছা, আর একটা পয়েন্ট হচ্ছে যে ক্লায়েন্টের মাথার মধ্যে ঢোকা চলবে না, অর্থাৎ ক্লায়েন্টের হাঁড়ির খবর নেওয়া চলবে না। হ্যাঁ, আমি ক্লায়েন্টের হাঁড়ির খবর জেনে যেটা এই থেরাপির মূল শর্ত, আমি মনে মনে বেশ একটা আনন্দ পাবো, আমোদ পাবো, ওই মেন্টালিটি থাকলে চলবে না। যেটা এই থেরাপির মূল শর্ত। সাইকোলজিস্টদের হাতে তো সেই সুযোগটা রয়েছে না, তারা ক্লায়েন্টের হাঁড়ির খবর জেনে নিয়ে বেশ একটা মানে মানে কি বলবো, একটা আমোদ পেতে পারে বা আমোদ পাওয়ার এইরকম তাহলে সুযোগ থাকে বেশ তাদের। কিছু শর্ত তো অবশ্যই রয়েছে, এবং সেগুলো নিশ্চয়ই ওই আপনি আমোদ পাওয়ার সুযোগ নেওয়া চলবে না, এবং অর্থাৎ এইগুলো তো নিশ্চয়ই আপনি আপনার বইতে উল্লেখ করেছেন। হ্যাঁ, এগুলো আমার বইয়ের লাস্ট চ্যাপ্টারে আছে যে 6টা এরকম পয়েন্ট আছে। তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে যে ক্লায়েন্টের হাঁড়ির খবর নিয়ে আত্মতৃপ্তির টেন্ডেন্সি থাকা চলবে না। হ্যাঁ, তাহলে বা তাহলে মজা পাওয়ার টেন্ডেন্সি আমরা চলবে না। আমরা এই প্রাইভেট সাবকনসিয়াস মাইন্ড থেরাপি, এটা কি, কিভাবে এর উৎপত্তি, কারা এটা আবিষ্কার করেছেন, কিভাবে এটা কাজ করছে, এবং আপনি এই বিষয়টি সম্বন্ধে কিভাবে জানলেন, কতটা রিসার্চ করেছেন, কোন কোন ভাবে, কিভাবে, কাদের সঙ্গে যোগাযোগ করে, কতটা কোন কোন তথ্য সংগ্রহ করেছেন, সব কিছু মিলিয়ে আপনি আপনার বই লিখেছেন। এবং পাশাপাশি এই প্রাইভেট সাবকনসিয়াস মাইন্ড থেরাপি অনলাইনেও, ইন্টারনেটের মাধ্যমে মানুষ খোঁজ করে জানতে পারবে। এবং কেউ যদি মনে করে যে প্রাথমিক সম্যক ধারণা নেবে, সেক্ষেত্রে তারা আপনার এই বইটাও পড়তে পারে। সেই বিষয়ে আপনার সঙ্গে আমরা আলোচনায় এবং আলাপচারিতায় এসেছিলাম, এবং সে সম্বন্ধে আমরা যতটা সম্ভব স্বল্প সময়ে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের চ্যানেলের মাধ্যমে। সর্বশেষ অন্তিম পর্যায়ে আমরা আমাদের দর্শকদের জন্য, এবং শুধুমাত্র আমাদের দর্শকদের জন্য নয়, যারা প্রাইভেট সাবকনসিয়াস মাইন্ড থেরাপি সম্বন্ধে একবারের জন্য হলেও শুনেছেন বা কোনোভাবে জানতে পেরেছেন, তারা যাতে আপনার এই বইটি সংগ্রহ করতে পারেন, সে বিষয়ে কিভাবে তারা সংগ্রহ করবেন বা কিভাবে যোগাযোগ করবেন, যোগাযোগ স্থাপন করবেন, সেটা যদি একটু আমাদের দর্শকদের জন্য বলেন। আমার বইটা এই মুহূর্তে একটা রিপাবলিশিং এর পথে আছে। হ্যাঁ, অর্থাৎ এককালে পাবলিশ করেছিলাম, তাতে যে টেকনোলজি ব্যবহার করেছিলাম ইলেকট্রনিক্যালি ডিস্ট্রিবিউশনের জন্য, তো সেই টেকনোলজিটা আমি আমেরিকা থেকে হায়ার করেছিলাম। তো সেই আমেরিকান কোম্পানি হঠাৎ কোনো কারণে তাদের ওয়েবসাইটটা এখন আর ইন্টারনেটে অ্যাভেলেবল নেই, ওদের টেকনোলজিটা কোনো কারণে এখন আর কাজ করছে না, এবং সেই হিসেবে আমার ডিস্ট্রিবিউশন সিস্টেমটা সুইচ অফ হয়ে গেছে। ফলে আমি অবশ্য সেই আমেরিকানকে ইমেল করিনি বা ফেসবুক ইনবক্সে মেসেজ করে জিজ্ঞেস করিনি কী ব্যাপার। আমি আর ওকে জিজ্ঞেস করতেও চাইছি না, আমি একটা নতুন ফরম্যাটে নিয়ে যেতে চাইছি। তো হয়তো ও তার ওয়েবসাইট রেস্টোর করবে, টেকনোলজি রেস্টোর করবে, তা ওই সিস্টেমে আমি আর ডিস্ট্রিবিউট করবো না ভাবছি। আমি এখন ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনের ফরম্যাটটা চেঞ্জ করে দেবো, অর্থাৎ ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনই থাকবে কিন্তু তার পন্থাটা একটু অন্যরকম হয়ে যাবে। সেই হিসেবে আমি এখন প্রসেসিং করছি আমার ম্যানুস্ক্রিপ্ট। সেটা কীরকম? সেটা আমি পিডিএফ ফাইল হিসেবেও লঞ্চ করতে পারি, অথবা আমি ওটাকে অন্য কোনো একটা খুব অত্যাধুনিক পথেও লঞ্চ করতে পারি। সেইটা নিয়ে এখন একটু কাজ চলছে, একটু সময় আমি নিচ্ছি, এবং আমার একটা আপকামিং ওয়েবসাইট আসছে এই টপিকের ওপরে, এবং সেই ওয়েবসাইটে এই বইটার কেনবার লিঙ্কও দেওয়া থাকবে, সেটা অর্থাৎ সেটা ডাউনলোড লিংক, সম্পূর্ণ আপনার অনলাইন পেমেন্ট লিংক। সেটা আপনি সম্পূর্ণ আপনার নিজস্ব ওয়েবসাইট থাকছে? হ্যাঁ, সেটা সম্পূর্ণ আমার নিজস্ব ওয়েবসাইট থাকছে, এবং সেটার কি কাজ শুরু হয়েছে? ওয়েবসাইট, হ্যাঁ সেটার কাজ চলছে। ইটস অ্যান অনগোয়িং ওয়ার্ক। একদিকে ওয়েবসাইটটাও অনগোয়িং, আর একদিকে আমার ওই বইটার ফরম্যাটিং চেঞ্জ করার পদ্ধতির কাজটাও অনগোয়িং। সেটার নাম কি রাখছেন? কোনটা? সেই ওয়েবসাইটের? ওয়েবসাইটটার নাম হচ্ছে www.private-subconscious-therapy.com। তাহলে সেটা মোটামুটি কতদিনে লঞ্চ হতে পারে? এটা নির্দিষ্টভাবে আমি বলতে পারি না, কারণ আমি এখন একটু এমন একটা পজিশনে আছি, মানে এটা অনগোয়িং প্রসেসে রয়েছে, অনগোয়িং প্রসেসে আছে। মানে এক্সাক্ট টাইমিংটা নির্দিষ্টভাবে বলা যায় না, তবে অদূর ভবিষ্যতেই লঞ্চ করে দেবো, অর্থাৎ এই বছরের ফার্স্ট হাফের মধ্যেই লঞ্চ করার টার্গেট আছে। পারলে মার্চ মাসের মধ্যে লঞ্চ করে দেবো।
তা সেটা তো নাকি মার্চ মাস দেরি হয়ে যাবে? না না আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি, ইফ টাইম অ্যালাউজ আমি ফেব্রুয়ারি মাসের মধ্যে লঞ্চ করব। না দেখুন, আমার তরফ থেকে, আমাদের চ্যানেলের তরফ থেকে অবশ্যই আপনার যে বইয়ের যে প্রসঙ্গ সেটা আরও মানুষের কাছে পৌঁছাক এবং আপনার যে বই আরও সাফল্য লাভ করুক, সেটা আমরা অবশ্যই উইশ করব এবং আমরা চাইব যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই ওয়েবসাইট চলে আসুক। কিন্তু অবশ্যই আমরা চাইলেই তো হবে না, একটা টেকনোলজিক্যাল বিষয়, সেটা তৈরি হতে যতটা সময় দরকার ততটাই সময় লাগবে। না, আমার তরফ থেকে বেসিক্যালি কিছু কন্টেন্ট দিতে হবে ওয়েবসাইটের জেনারেল ডেভেলপমেন্টের জন্য, আর বাকিটা তো টেকনিক্যাল ব্যাপার। লোকজনকে আমি একজনকে ডেলিগেট করে দিয়েছি কাজ করার জন্য, সে তো সেই সেক্ষেত্রে ওয়েব ডিজাইনার সেটা নামিয়ে দেবে। আর আমার হচ্ছে ফরম্যাটিং চেঞ্জটাই মেন কাজ, বইটাকে লঞ্চ করার সেক্ষেত্রে জন্য। আপনি বলছেন প্রবাবলি মার্চ মাস হতে পারে, হ্যাঁ কিন্তু এই মার্চ মাসের মধ্যে, এটা আজকে সবে জানুয়ারি মাস, হ্যাঁ এই মার্চ মাসের মধ্যে যদি কোনো দর্শক আমাদের এই ইন্টারভিউ সেশন দেখে যদি তার মনে হয় যে না এই সম্বন্ধে আরও বিশদে জানবে, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ওয়েবসাইট লঞ্চ করে সরাসরি সেখানে অনলাইন পারচেসের অপশানটা তৈরি করতে পারছেন, ততক্ষণ কি সরাসরি আপনার সঙ্গে কি কেউ যোগাযোগ করতে পারে এই বিষয়ে জানার হ্যাঁ জন্য? অবশ্যই। সেটা আমার কাছে কিভাবে যোগাযোগ করবে? আগাম বুকিং করা যায়, অ্যাডভান্স আগ্রহ প্রকাশ করা যায়, বা আমার সঙ্গে সেটা কিভাবে করবে সেটা যদি একটু আমাদের দর্শকদের বলে। হ্যাঁ, আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আমার কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে ওয়েবসাইট ঠিকানাটা তো দিয়ে দিয়েছি, সেটা আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি একটু একবার অন ক্যামেরায় যদি বলে দেন, যেখানে মানুষ যোগাযোগ করবে আপনার সঙ্গে। আচ্ছা, ওয়েবসাইটটা যদি খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যায়, সে ইভেন ইন জানুয়ারি, হ্যাঁ, বা ফেব্রুয়ারি, তা সেক্ষেত্রে ওয়েবসাইট ঠিকানাটা যদি লোকজন নোট করে নেয়, তা ওয়েবসাইটে ঝপ করে পেয়ে যাবে। আচ্ছা, আর যদি ওয়েবসাইট লঞ্চ করতে দেরি হয়, সেক্ষেত্রে আমাকে তো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল সেই অ্যাড্রেস। হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি একবার আমাদের অন ক্যামেরায় দর্শকদের জন্য বলে দেন। আমার একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তার মধ্যে একটা নাম্বার আমি এখানে দিচ্ছি, ডেডিকেটেডলি দিতে চাইছেন, সেটা Right, সেটা right, বলে right. দিন। সেটা হচ্ছে 9831959633। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার সঙ্গে আবারও আগামী ও, দিনে। আমার ইমেল অ্যাড্রেসটা বলতে হবে। আচ্ছা, আমার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ডিপ ইনার নেট। ডিপ হচ্ছে গভীর, গভীর কথাটাকে ইংরেজিতে অনুবাদ করলে যে DEEP, আর ইনার মানে হচ্ছে ইনার মাইন্ড থেকে ইনার কথাটা এসছে, ধরো IN, হ্যাঁ, ধরুন INNER, অর্থাৎ ভেতরের, ইনার মাইন্ড, ইনার ওয়ার্ল্ড, তো সেই ইনার, ডিপ ইনার। তারপর হচ্ছে নেট কথাটা এসছে জাল থেকে, জালের ইংরেজি হচ্ছে নেট। তা আমি এখানে ইন্টারনেট কথাটা ব্যবহার না করে ইনার নেট কথাটা বসিয়েছি, আর Deep তার inner- বাদিকে আবার ডিপ বসিয়ে দিচ্ছি, ডিপ ইনার নেট। অর্থাৎ তুমি বাইরের ইন্টারনেটের দিকে যেমন তাকাচ্ছ, তেমনি নিজের গভীরে- ভেতরে একটা ইনার নেট আছে, সেটা অর্থাৎ গভীরে ঢুকছে। সাবকনশাসের একটা নেট আছে, সেটাও কিন্তু একটা ইন্টারনেটের মতো। সেই ডিপ ইনার নেট অর্থাৎ অবচেতনের গভীরে প্রবেশ করো। ডিপ ইনার নেট @yahoo.com.au। EU হচ্ছে অস্ট্রেলিয়া বানানটার প্রথম দুটো অক্ষর, সুতরাং এটা অস্ট্রেলিয়ান সার্ভারে আছে আমার ইমেল অ্যাড্রেসটা, yahoo.com.au। অসংখ্য ধন্যবাদ। আপনার এই বইয়ের জন্য সাফল্য কামনা করছি আমাদের চ্যানেলের তরফ থেকে, এবং আশা রাখছি আপনার ওয়েবসাইট লঞ্চ হলে আবারও আমরা সরাসরি আপনার সঙ্গে সাক্ষাৎকারে বসবো, সেই আশাবাদী আশা রেখে আমরা আজকে আপাতত আমাদের এই কথোপকথন এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ, এবং দর্শকদের অবশ্যই বলে রাখি, আমাদের এই ইন্টারভিউ সেশনের শেষে এন্ড স্ক্রিনে নির্মম বাবুর দেওয়া ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অন স্ক্রিনে আপনাদের জন্য আরেকবার দেওয়া রইল, এবং বইয়ের মলারটাও দিয়ে দেওয়া যাবে। এবং তার পাশাপাশি আমরা আশা রাখবো আমরা আরও বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে হাজির হওয়ার প্রচেষ্টায় থাকবো, এবং আশা রাখবো দর্শকদের কাছ থেকে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। দেখতে থাকুন নিউজ আই উইটনেস।